কমার্সের শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। যারা সামনে ডিসিইউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং এনইউর জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, তাদের জন্য আজকের একটা অ্যাকাউন্টিং ক্লাস অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই একটা ক্লাসে আমি তোমাদের যাবতীয় যত ধরনের প্রবলেম হতে পারে অ্যাকাউন্টিং এর সকল সমস্যা নিয়ে কথা বলবো। পাশাপাশি বিগত বছরগুলোতে আমাদের এই দুইটা ইউনিভার্সিটি কেন্দ্রিক যে প্রশ্নগুলো হয়েছে সেগুলোর প্রত্যেকটা ধরে ধরে বেসিক সহ ব্যাখ্যা সহ বিশ্লেষণ করব, যাতে করে এরপর তোমাদের এই দুইটা বিশ্ববিদ্যালয়ের সামনের পরীক্ষাগুলোতে আর কোনো প্রবলেমের সম্মুখীন হতে না হয়। সো প্রত্যেকে আমি রিকোয়েস্ট করবো তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে একটু ক্লাসটা শেয়ার করে দিও। পাশাপাশি অবশ্যই ভালো লাগলে একটা করে কমেন্ট জানিও কেমন লেগেছে তোমাদের ক্লাসটা। তো আমরা চলে যাবো আজকের আলোচনা। দেখো, আমরা প্রথম যে প্রশ্নটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে, বিক্রয়ের উদ্দেশ্যে জমি ক্রয় করা হলে কোন হিসাবটি ডেবিট হবে? খেয়াল করিও, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা একেবারে বেসিক থেকে করা হয়েছে। যারা আমরা ক্লাস 9 থেকে অ্যাকাউন্টিং পড়ে আসছি তারা একটা জিনিস জানি, সেটা হচ্ছে ভাইয়া আমরা জানি আমাদের সম্পদ এবং পণ্য এই দুইটার মধ্যে একটা স্পেসিফিক পার্থক্য আছে। যেমন সম্পদ কি, সম্পদের মেইন বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া, যদি আমরা কোনো কিছু ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করি এবং যেটা থেকে আমরা ভবিষ্যৎ সুবিধা পাবো বা ভোগ করব, সেটাকে আমরা কি বলবো? সম্পদ বলবো। তাহলে সম্পদ জিনিসটা কি? যদি জাস্ট বৈশিষ্ট্যটা মাথায় রাখবা, আমরা যদি কোনো কিছু ব্যবহারের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে ভাইয়া? ব্যবহারের উদ্দেশ্যে নিয়ে আমরা কি করি? ক্রয় করি। ব্যবহারের উদ্দেশ্যে যদি আমরা কোনো একটা জিনিস ক্রয় করি তখন সেটা সম্পদ হবে। আর আরেকটা বৈশিষ্ট্য কি বলছি? যেখান থেকে আমরা ভবিষ্যৎ সুবিধা পাবো, ভবিষ্যৎ সুবিধা পাবো, এই দুইটা জিনিস হলে কিন্তু আমরা সেটাকে সম্পদ বলবো। যেমন দেখো, আসবাবপত্র, আমি আমার প্রতিষ্ঠানে বা আমার ব্যবসায় বা আমার কোম্পানিতে যদি কোনো আসবাবপত্র, চেয়ার টেবিল আলমারি এই জিনিসগুলো ব্যবহার করি, অথবা অফিস সরঞ্জাম টিভি কম্পিউটার এসি এই জিনিসগুলো ব্যবহার করি, তখন সেগুলোকে ফ্রিজ, এগুলাকে আমরা কি বলি? সম্পদ হিসেবে জানি। কারণ এগুলো আমরা ব্যবহার করি না, বিক্রয় করি না। কিন্তু যদি চিন্তা করো, ওয়ালটন কোম্পানি কি করে? ওয়ালটন কোম্পানি কিন্তু ফ্রিজ বিক্রি করে। তার মানে ওয়ালটন কোম্পানির কাছে ফ্রিজটা কিন্তু সম্পদ না, এটা একটা প্রোডাক্ট বা পণ্য। দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো, যদি আমরা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করি তাহলে সেটা হবে সম্পদ, আর বিক্রয়ের উদ্দেশ্যে যদি আমরা সেটা ক্রয় করে থাকি বিক্রয়ের উদ্দেশ্যে, তাহলে সেটা হয়ে যাবে ভাইয়া কি? অবশ্যই পণ্য। তাহলে এই স্পেসিফিক পার্থক্যটা আমরা যারা বেসিক শিখে এসেছি তারা সবাই জানি। যারা জানো না আজকে থেকে জেনে নিও। যেমন একজন আসবাবপত্র ব্যবসায়ীর কাছে আসবাবপত্রটাও কিন্তু একটা পণ্য, আর পণ্য নামে অ্যাকাউন্টিং এ কোনো হিসাব হয় না। পণ্য মানেই হচ্ছে ভাইয়া কি হিসাব? পণ্য মানেই হচ্ছে ক্রয় হিসাব। কারণ পণ্য নামে কোনো হিসাব লেখা যায় না। তাহলে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা ক্রয় বিক্রয়টা ইউজ করি, আর পণ্য কোনো কারণে ব্যবসা থেকে চলে গেলে তখন আমরা ক্রয়কে ক্রেডিট করি। যেমন পণ্য যদি আগুনে বিনষ্ট হয় তখন আমরা ক্রয়কে ক্রেডিট করি, পণ্য চুরি হলে ক্রয়কে ক্রেডিট করি, পণ্য যদি আমরা বিতরণ করি বিনামূল্যে তখন আমরা ক্রয়কে ক্রেডিট করি, পণ্য উত্তোলন করলেও ক্রয়কে ক্রেডিট করি। এটার বিপরীত হিসাবে আমরা বাকি হিসাবগুলোকে ডেবিট করি। অর্থাৎ পণ্য নামে কোনো হিসাব হয় না, পণ্যের পরিবর্তে আমরা ক্রয় বা বিক্রয়কে ব্যবহার করে থাকি। তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে যদি জমি ক্রয় করে, সাধারণ অর্থে একটা জিনিস মাথায় রাখিও, জমিটা কিন্তু ভাইয়া কি? জমিটা কিন্তু মাথায় রাখবা, জমিটা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই সম্পদ। কি? সম্পদ। কিন্তু এই জমিটা যেহেতু সে বিক্রয়ের উদ্দেশ্যে কিনেছে, তার মানে সে জমির বিজনেস করে, ব্যবসা করে, ঠিক ওয়ালটন কোম্পানির মতো, সেজন্য তার কাছে এই জমিটা কিন্তু আর সম্পদ না। এই জমিটা তার জন্য একটা কি? সম্পদ হিসাবে বিবেচিত না হয়ে পণ্য হিসাবে বিবেচিত হবে। আর পণ্য হিসাবে বিবেচিত হলে আমরা সেটাকে কি হিসাবে লিখবো? ক্রয় হিসাবে লিখবো। তার মানে বিক্রয়ের উদ্দেশ্যে জমি ক্রয় করা হলে কোন হিসাবটি ডেবিট হবে ভাইয়া? তোমরাই কমেন্টে জানাও। অবশ্যই আমি জানি যারা কমেন্ট করতেছো তারা সবাই এখন অ্যান্সার করবে হচ্ছে ক্রয় হিসাব। তাহলে সঠিক উত্তর এটা কি হচ্ছে? ক্রয় হিসাব হচ্ছে। তাহলে প্রথম প্রশ্নটা যে আমরা দিলাম, এখানে অনেকে জমির পরিবর্তে ভূমি লিখবে, অনেক সরঞ্জাম বা জমি উন্নয়ন লিখবে, এগুলা হবে না। সঠিক উত্তর হচ্ছে ভাইয়া কি হিসাব? ক্রয় হিসাব। আমরা আশা করি সবাই এই প্রশ্নের ব্যাখ্যা সহ বিশ্লেষণ বুঝতে পেরেছি। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে যারা আমাদের সাথে আছো প্রত্যেকে এই ক্লাসটা একটু তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবা, যাতে সামনে যারা ডিসিইউ বা এনইউতে পরীক্ষা দিবা তাদের জন্য প্রিপারেশন নেওয়াটা আরো সহজ হয়, অ্যাকাউন্টিং এ তোমরা সবচেয়ে বেশি নাম্বার পেতে পারো। দেখো 2 নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু শেয়ার করি তাহলে আমরা দেখবো কি এই 2 নাম্বার প্রশ্নটা ভাইয়া কি? 2 নাম্বার প্রশ্নটা দেখো,
আমরা যদি একটু চিন্তা করি বিক্রিত পণ্যের ব্যয়, এখানে একটু বিষয় আছে, এখানে প্লাস হবে, একটা প্লাস মিসিং আছে। বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মুনাফা সমান কি? আমি একটু রিকোয়েস্ট করবো যারা যারা লাইভে আছো তারা অবশ্যই কমেন্টে জানাও। আমরা একটু কমেন্টগুলো চেক করছি যে বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মুনাফা সমান কি হবে। দেখো, বিক্রিত পণ্যের ব্যয় এবং মুনাফা এটার সাথে আমাদের কিসের সম্পর্ক? যারা আমরা আর্থিক বিবরণী করেছি বা বিশদ আয় বিবরণী করেছি তারা এই বিষয়গুলো খুবই ইজিলি জানি। তারপর আমি একটু জাস্ট জিজ্ঞাসা করবো তোমরা কারা কারা জানো, একটু জাস্ট 1 সেকেন্ডে তোমরা একটু অ্যান্সার দিবা, আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে যে যারা যারা এটা জানো না তারা একটু কমেন্টে জানাও। আমার মনে হয় সবাই জানো, অনেকে অ্যান্সার করেছো, ধন্যবাদ। আমরা দেখো বিক্রিত পণ্যের ব্যয় মুনাফা এটার জন্য আমরা জাস্ট একটা নর্মাল বিষয় দেখি। দেখো, আমি একটা পণ্য ধরো বিক্রয় করেছি 100 টাকা, খেয়াল করিও ভাইয়া, আমি একটা পণ্য বিক্রয় করেছি 100 টাকা। এই বিক্রয়ের পিছনে, এই পণ্যের পিছনে আমার ব্যয় হয়েছে টোটাল ধরো 80 টাকা। এই যে একটা পণ্য বিক্রয় করার আগ পর্যন্ত সেটার পিছনে যে ব্যয়টা হয় সেটাকে আমরা বলবি অ্যাকাউন্টিং এর ভাষায় বিক্রিত পণ্যের ব্যয়। খেয়াল করবা, এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ভাইয়া খেয়াল করো, আমাদের পণ্য বিক্রি করলাম আমি 100 টাকার, ওই পণ্যের পেছনে আমার ব্যয় হলো 80 টাকা। তার মানে আমার এখানে কত টাকা লাভ হলো? 20 টাকা। এটাকে আমরা বলি হচ্ছে মোট লাভ অথবা মোট মুনাফা, অথবা অনেকে এটাকে মোট আয়, নিট আয়ও বলে। তাহলে মোট মুনাফা, যদিও নিট আয়ের বিষয়টা একটু আলাদা, আমরা পরে দেখব। মোট মুনাফাটা কিভাবে বের হচ্ছে? একটা প্রতিষ্ঠানে আমি কত টাকার পণ্য বিক্রি করলাম এবং ওই পণ্যের পেছনে অ্যাকচুয়ালি আমার কত টাকা ব্যয় হলো, সেই দুটার পার্থক্য। তো এখান থেকে এই জিনিসটা যদি যারা বুঝতে পেরেছ তারা কিন্তু এখন বুঝতে পারবা। দেখো, আমাকে বলছে আমার বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মুনাফা। তো ধরো আমার বিক্রিত পণ্যের ব্যয় এখানে কত আছে? ধরো 80 টাকা, আর মুনাফা কত? 20 টাকা। ভাইয়া এই যে 80 আর 20, এই দুইটা যদি ভাইয়া আমরা যোগ করি তাহলে আমরা কি পাই? 100 পাই। তার মানে আমরা এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা কি কাকে পাচ্ছি? অবশ্যই অবশ্যই আমরা বিক্রয়কে পাচ্ছি। তো এটা খুবই খুবই কমন একটা বিষয়, এই জিনিসটা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। এখান থেকে 3টা সূত্র আমরা তৈরি করতে পারি চাইলে। একটা কি? দেখো, একটা হচ্ছে আমি যদি বিক্রিত পণ্যের ব্যয় আর বিক্রয়ের সম্পর্কটা বুঝি মুনাফা, কারণ আমাকে মাঝে মধ্যে প্রশ্নে দেখবা এরকমটা থাকে, আমাকে মোট মুনাফা দিয়ে দিয়েছে, বিক্রয় দিয়ে দিয়েছে, তখন আমি চাইলে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবো। আবার মাঝে মধ্যে কি হয়? মাঝে মধ্যে দেখবা আমাকে কি দেওয়া হয়? আমাকে বিক্রয় এবং মুনাফা দেওয়া হয়, তখন আমি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবো। মাঝে মধ্যে আমাকে মুনাফা এবং বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে, তখন আমরা বিক্রয় বের করতে পারবো। মাঝে মধ্যে আমাকে বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকলে তখন আমরা মুনাফা বের করতে পারবো। সো এই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য খুবই খুবই ইজি হয়ে যাবে বিষয়গুলা, কারণ এই জিনিসগুলো আমাদের অনেকেই কিন্তু আমরা এটাকে ওইভাবে জানি না। দেখো, এবার আমরা 3 নম্বর প্রশ্নটা নিয়ে কথা বলবো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি অস্পর্শনীয় সম্পদ? ভাইয়া, অস্পর্শনীয় সম্পদ যদি আমরা জানতে চাই তাহলে সেটার একটা সংজ্ঞা কিন্তু আমাদের বুঝতে হবে, জিনিসটা কি। আমরা জানি সম্পদকে মূলত স্থায়ী সম্পদগুলোকে আমরা 3 ভাগে ভাগ করব। স্থায়ী সম্পদগুলোকে একটু খেয়াল করিও, স্থায়ী সম্পদগুলোকে আমরা মূলত 3 ভাগে ভাগ করিব। আমি যখন অবচয় অধ্যায়টা করিয়েছি প্রত্যেককে এই জিনিসগুলো দেখি, সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে দৃশ্যমান, দৃশ্যমান বা স্পর্শনীয়, দৃশ্যমান বা স্পর্শনীয় স্থায়ী সম্পদ। একটা হচ্ছে অদৃশ্যমান, অদৃশ্যমান বা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। আরেকটা হচ্ছে ভাইয়া প্রাকৃতিক সম্পদ। এই 3 জাতীয় স্থায়ী সম্পদ আমাদের প্রতিষ্ঠানে থাকে সাধারণ অর্থে। তো এই 3 জাতীয় স্থায়ী সম্পদ যে আমাদের প্রতিষ্ঠানে থাকে সেটাকে আমরা কিভাবে ডিল করি। দেখো, যে সকল সম্পদকে আমরা ধরতে পারবো বা ছুঁতে পারবো বা স্পর্শ করতে পারবো সেগুলোকে আমরা বলি দৃশ্যমান বা স্পর্শনীয়। যেমন কি? যেমন আসবাবপত্র, দালান কোঠা, জমি বা ভূমি, তারপর হচ্ছে আমাদের কি করতে পারে যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, এই জিনিসগুলো হচ্ছে আমাদের দৃশ্যমান স্থায়ী সম্পদ। আর অদৃশ্যমান স্থায়ী সম্পদ বা স্পর্শনীয় স্থায়ী সম্পদগুলোকে আমরা সবাই জানি, যেমন প্যাটেন্ট, সুনাম, ট্রেডমার্ক, তারপরে হচ্ছে কপিরাইট বা গ্রন্থস্বত্ব, তারপরে ব্র্যান্ড নেম, ফ্রাঞ্চাইজিং, এই জিনিসগুলোকে আমরা বলি অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পদ, কারণ এগুলোকে আসলে ধরা যায় না। একটা প্রতিষ্ঠানের বা একটা মানুষের সুনামকে তুমি কিভাবে ধরবা? এটাকে জাস্ট
অনুভব করা যায় বা মূল্যায়ন করা যায়, বাট এটাকে স্পর্শ করা যায় না। সো এগুলো হচ্ছে অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পদ। কি কি বলেছিলাম? আমি বলেছিলাম সুনাম, প্যাটেন্ট, আমি যেগুলা বলবো জাস্ট এগুলো একটু মাথায় রাখলাম। প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট বা গ্রন্থসত্ত্ব বলে অনেকে এটাকে, তারপর হচ্ছে ফ্রাঞ্চাইজ বলতে পারো, ফ্রাঞ্চাইজিং, এগুলো আমরা ওই যে ক্রিকেট খেলার সুবাদে এগুলো জানি। তারপর হচ্ছে ব্র্যান্ড নেম, যে কোনো কিছু কোম্পানির ব্র্যান্ডের যে নেমটা, ওকে, এই জিনিসগুলোকে আমরা বলি অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পদ। স্থায়ী দৃশ্যমানগুলো তো আমরা জানি আসবাবপত্র, দালান কোঠা, ভূমি, তারপরে হচ্ছে আমাদের অফিস সরঞ্জাম, কলকারখানা, যন্ত্রপাতি, এই জিনিসগুলো আমাদের কি দৃশ্যমান সম্পদ। এই জিনিসগুলোর মূল্য কমে গেলে সেটাকে আমরা বলি অবচয়, আর অদৃশ্যমান সম্পদগুলোর মূল্য কমে গেলে তখন সেটাকে আমরা বলি অবলোপন। যেমন আমরা সুনামের অবলোপন করি, আমরা প্যাটেন্টের অবলোপন করি, ট্রেডমার্কের অবলোপন করি, কিন্তু আসবাবপত্রের অবলোপন করি না। আসবাবপত্রের কি করি? অবচয় ধরি। যন্ত্রপাতির কি ধরি? অবচয় ধরি। অফিস সরঞ্জামের অবচয় বের করি। আর আরেক সম্পদ আছে যেটা হচ্ছে প্রকৃতি থেকে আগত, এটা কারো হাতে নাই। যেমন আমরা জানি খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা খনি, বনাঞ্চল, এই জিনিসগুলা। সো এগুলা যদি কোনো কারণে কমে তখন এগুলা থেকে উত্তোলন করলে আমাদের নিঃশেষ হয়ে যায়। সেজন্য এগুলা ব্যবহারের কারণে বা উত্তোলনের কারণে যে মূল্য কমে সেটাকে আমরা বলি নিঃশেষ খরচ বা শূন্যীকরণ। এটা অবচয়ও আছে। সো আমাদের এই প্রশ্নের জন্য আমি অনেক ব্যাখ্যা দিলাম, তো তোমরা এখন ইজিলি পারবা যে অস্পর্শনীয় সম্পদ মানে হচ্ছে আমাদের এখানে কোনটা আছে? প্যাটেন্ট। কারণ যন্ত্রপাতি, ভূমি, এগুলো হচ্ছে স্পর্শনীয় সম্পদ, আমরা বুঝতে পেরেছি। আর প্রাথমিক খরচটা হচ্ছে, এটাকে আমরা বলি অলিক সম্পদ বা অবাস্তব সম্পদ বা ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ, যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নেই। তো এরকম কাল্পনিক সম্পদগুলো নিয়ে আমরা একটু সামনেই কথা বলবো। তো এই প্রশ্নের সঠিক উত্তর আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, যারা যারা আছো। আমি আশা করব তোমরা সবাই এভাবে সামনের প্রশ্নগুলো পারবা। দেখো, এবার পরবর্তী যে প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলবো, 4 নাম্বার প্রশ্নটা আমাদের জন্য খুবই কমন একটা প্রশ্ন। এই প্রশ্নটা কি বলেছে ভাইয়া? দেখো, বলেছে ক্রেডিট দ্বারা কি বোঝায়। তো ক্রেডিট দ্বারা কোনটি বোঝায়, এই প্রশ্নের জন্য আমরা কিন্তু ব্যাখ্যায় যাইতে পারি। তো আমি ব্যাখ্যায় যাওয়ার আগে ফুল প্রশ্নটা তোমাদের জন্য একটু রেখে দিচ্ছি, কারণ এতে করে তোমরা বুঝতে পারবা যে আসলে ক্রেডিট দ্বারা কি বোঝাচ্ছে। ওকে, সো আমি একটু রিকোয়েস্ট করবো তোমরা জাস্ট প্রশ্নটা একটু খেয়াল করো। ক্রেডিট দ্বারা কি বোঝায় ভাইয়া? যদি এটা আমরা একটু মাথায় রাখি তাহলে আমরা বুঝবো এই ক্রেডিটের ক্ষেত্রে আমাদের কার সম্পর্ক। আমরা সবাই জানি সব আর আদম, এগুলো আমাদের জাতীয় টেকনিক বলি এটাকে, অর্থাৎ ব্যয় আর সম্পদ আমাদের ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্বে স্বাভাবিক ব্যালেন্স ক্রেডিট। সেজন্য আমরা সবসময় বলি ব্যয় এবং সম্পদ, এই দুইটা জিনিস কি হয়? এই দুইটা জিনিস যদি কোনো কারণে ভাই বৃদ্ধি পায় তাহলে এটা ডেবিট হয়, আর এগুলা স্বাভাবিক ব্যালেন্সও ডেবিট, সেজন্য বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর এই দুইটা জিনিস কোনো কারণে যদি হ্রাস পায় তখন কি হয় ভাইয়া? ক্রেডিট হয়। এই হচ্ছে মেইন থিঙ্কিং, এটা আমরা জানি সবাই। এখন আসো, এটার বিপরীত হচ্ছে টোটাল এটা। তাহলে এটার কি হবে? এই আয় দায় মালিকানা সত্ত্বের ক্ষেত্রে কি হবে? আয় দায় আর কি ভাই? মালিকানা সত্ত্ব। এগুলা স্বাভাবিক ব্যালেন্স কি? আয় দায় মালিকানা সত্ত্ব, এগুলা স্বাভাবিক ব্যালেন্স ভাইয়া হচ্ছে ক্রেডিট। কারণ আমরা সবাই জানি এটা হচ্ছে ব্যয় আর সম্পদের বিপরীত। সো এগুলা স্বাভাবিক ব্যালেন্স ক্রেডিট। আর এগুলা যদি ভাইয়া বৃদ্ধি পায় তাহলে কি হবে? স্বাভাবিক ব্যালেন্স যেহেতু ক্রেডিট, বৃদ্ধি পেলে এগুলা ক্রেডিটই হবে। আর যদি কোনো কারণে হ্রাস পায় তখন উল্টো হবে ডেবিট। এই হচ্ছে কথা। তাহলে এই টেকনিকটা দিয়েই তোমরা কিন্তু চাইলেই খুব সহজে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারো। দেখো, এখন যদি আমরা একটু থিঙ্কিং করি যে এখানে সঠিক উত্তর কি হতে পারে? ক্রেডিট। তাহলে ক্রেডিট কোনটা হবে? ব্যয় আর সম্পদ যদি হ্রাস পায় আর আয় দায় মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায়। তাহলে দেখো, সম্পদ এবং দায় হ্রাস, ভাই সম্পদ হ্রাস পেলে ক্রেডিট ঠিক আছে, কিন্তু আয় দায় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, মানে এটা কিন্তু ডেবিট হয়ে যাচ্ছে। সো এটাকে নেওয়া যাচ্ছে না। সম্পদ হ্রাস পেলে কিন্তু ক্রেডিট, খেয়াল করো, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, আর দায় বৃদ্ধি পেলে, এই যে আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, তার মানে এটাও ক্রেডিট হচ্ছে। আর এইদিকে যদি আমরা দেখি, সম্পদ বাড়লে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট, এটাও মিলছে না। সম্পদ বাড়লে ডেবিট, দায় কমলে ডেবিট। আমাকে বলছে ক্রেডিট হতে হবে দুইটাই। তাহলে ক্রেডিট হচ্ছে দুইটার ক্ষেত্রে কোনটা? শুধুমাত্র আমাদের এই প্রশ্নটা। আমরা আশা করি বুঝতে পেরেছি, আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তার মানে শুধু ক্রেডিট যদি হয় তাহলে আমাদের কি হবে? সম্পদ হ্রাস হবে এবং দায় বৃদ্ধি হবে, কারণ এটা দ্বারা আমাদের ক্রেডিট বোঝাচ্ছে। এটা জাস্ট হিসাবের একটা
সমীকরণ একটা বেসিক জিনিস, এটা আমরা আশা করি সবাই পারবো। ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটার উত্তর কি হচ্ছে সেই জিনিসটাতে আমরা একটু চলে যাই। আমি একটু রিকোয়েস্ট করব যারা যারা আমাদের সাথে লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করব যে আমরা যেই প্রশ্নগুলো সলভ করতে পারবো না সেগুলো একটু কমেন্টে জানাবো। আমাদের টাইম কম, সেজন্য আমি একটু দ্রুত সলভ করতেছি। দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কি হচ্ছে ভাইয়া? এই প্রশ্নটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর লাভের হার যদি 25% হয়, ক্রয় মূল্যের উপর লাভের হার কত? দেখো বিক্রয় মূল্যের উপর লাভের হার এবং ক্রয় মূল্যের উপর লাভের হারের সাথে আমাদের জাস্ট একটা টেকনিক মাথায় রাখলে পারবো। এটার অনেক সূত্র আছে, বেসিক আছে, আমি সেই দিকে যাব না। তোমরা যেহেতু অ্যাডমিশনের পরীক্ষাটি, তোমাদেরকে আমি জাস্ট একটা ছক দেখাবো। এই ছকে যদি আমি জাস্ট এইভাবে চিন্তা করি, ধরো এটা হচ্ছে, ধরো আমি যদি বলি 100, খেয়াল করিও, এটাকে আমি বলবো হচ্ছে 50, এটাকে বলবো আমি হচ্ছে 33.33, খেয়াল করিও, এটাকে আমরা বলবো হচ্ছে 25, এটাকে বলবো আমি হচ্ছে 20, এটাকে আমি বলবো 16.67 বা 66, এই বা 33, হ্যাঁ যা বলেছি এটা। তো এই জিনিসটা কি, এটা বুঝতে গেলে আমাদের আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে দেখো, এই যদি আমি কোনো কিছুর মান যদি 1 ধরি, 100, 2 ভাগের 1 ধরলে কি 50, এটাকে যদি 3 ভাগ করি, 100কে 3 ভাগ করলে 33.3, 100কে যদি আমি 4 ভাগ করি তাহলে 25, 100কে যদি আমি 5 ভাগ করি তাহলে 20, 100কে 6 ভাগ করলে 26। এটা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করার একটা ইজি টেকনিক, যেটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবো 1 সেকেন্ডে। সেটা কি দেখো, সবসময় মাথায় রাখবা, বিক্রয়, বিক্রয় লিখতে কিন্তু বি আসে ভাইয়া, বি, তার মানে বিক্রয় মূল্যের সাথে একটা বিয়োগের সম্পর্ক। আর আমরা বলছি এক ধাপ পার্থক্য, অর্থাৎ খেয়াল করো, যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হয় কোনো ক্ষেত্রে, তার এক ধাপ আগে চলে যাবে বিক্রয়, মানে কমে যাবে, তাহলে বিক্রয় মূল্যের উপর হবে তখন 20%। আবার আমি উল্টোটাও বলতে পারি, ক্রয় মূল্যের উপর যা হবে, বিক্রয় মূল্যের উপর যা হবে ক্রয় মূল্যের উপর হবে তার এক ধাপ বেশি, অর্থাৎ 25%। এখন আমাকে তোমরা বলো, যদি বিক্রয় মূল্যের উপর হার 25% হয়, ক্রয় মূল্যের উপর কত হবে? তাহলে বিক্রয় মূল্যের উপর হার ধরো আছে 25%, এই যে এখানে, তাহলে ক্রয় মূল্য হলে সবসময় এই দিকে আসবে, মানে এক ধাপ বাড়বে। এটা হচ্ছে ক্রয় মূল্যের হার, ক্রয় মূল্য। আর যদি বিক্রয় মূল্য হয় তাহলে এই দিকে যাবে, এক ধাপ কমবে। তার মানে বিষয়টা কি দেখো, আমি জাস্ট বলতেছি, যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার 100 হয়, 100% হয়, বিক্রয় মূল্যের উপর মুনাফার হবে 50%। ক্রয় মূল্যের উপর যদি 50% হয়, বিক্রয় মূল্যের উপর হবে 33.33%। ক্রয় মূল্যের উপর যদি 33.33% হয়, বিক্রয় মূল্যের উপর হবে 25%। ক্রয় মূল্যের উপর 25% হলে বিক্রয় মূল্যের উপর 20%, ক্রয় মূল্যের উপর 20% হলে বিক্রয় মূল্যের উপর 16.67%। ওই যে আমরা ভাগ করে করে এসে দেখলাম। এখন তুমি বলতে পারো যে স্যার আপনি শুধু ক্রয় মূল্য বলতেছেন, ঠিক আছে ভাই আমি বিক্রয় মূল্য দিয়ে বলি। হ্যাঁ, যদি বিক্রয় মূল্য দিয়ে বলো, ধরো বিক্রয় মূল্যের উপর মুনাফাটা কত আসছে, ধরো 25%, তাহলে ক্রয় মূল্য কি হবে, বাড়বে, তাহলে 33.33%। আবার তুমি যদি বলো যে না আমি ক্রয় মূল্যটা বলবো 33.33%, তাহলে বিক্রয় মূল্যটা এক ধাপ কমবে 25%। তো এখানে আমাদের বিক্রয়ের উপর মুনাফার হার দেওয়া আছে ভাইয়া কত, 25%। তাহলে বিক্রয়ের উপর মুনাফার হার দেওয়া আছে 25%, ক্রয় মূল্য হলে কি হবে, অবশ্যই বাড়বে, তাহলে এক ধাপ বাড়াও 33.33%। সঠিক উত্তর খ। তোমার এটার জন্য আর ক্যালকুলেশন করা লাগবে না। এখন অনেকে চালাকি করে প্রশ্ন করে আমাকে যে ভাই আপনি তো জাস্ট যেটা বলেছেন সেটা 6টা 7টা আমরা দিতে পারবো, এর বাইরে যদি আসে, এর বাইরে আসলে তুমি বেসিকলি অঙ্ক করবা, যেটার মুনাফার হার দেওয়া থাকবে সেটাকে 100 ধরবা, 100 ধরে সেটার সাথে মুনাফা যোগ করে ক্রয় বিক্রয়ের মান বের করবা, তখন সেক্ষেত্রে তোমার 1 মিনিট 2 মিনিট সময় বেশি লাগবে। এটাই পার্থক্য, অন্য কিছু না। তবে 99.99% শিওর যে এই ধাপগুলোর বাইরে তেমন কোনো প্রশ্ন আমাদের আর আসে না। সো এই ধাপটা মাথায় রাখতে পারলে তোমরা এই সংখ্যাটা আর অনেক প্রশ্নের উত্তর দিতে পারবা খুব সহজে। খুব মজার একটা জিনিস আমি শিখালাম, যেটা তোমাদের পরীক্ষার হলে অনেক অনেক বেশি কাজে লাগবে। ওকে, আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমি একটু রিকোয়েস্ট করব, আমরা যারা আছি লাইভে মতামত জানাই। আমি অ্যান্সারটা সবার নিতে পারতেছি না, সময় আমাদের কম, যেহেতু পরীক্ষা চলে এসেছে, সেজন্য আমি এখন একটু রিকোয়েস্ট করব আমরা পরবর্তী প্রশ্নটা সলভ করব। দেখো, নিচের কোনটি নিয়ন্ত্রণযোগ্য ব্যয়? ভাইয়া এই প্রশ্নটা এসেছে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 9ম অধ্যায় থেকে। সচরাচর এই অধ্যায় থেকে আমাদের থিওরি আসে
টুকটাক কম, আর আমাদের সিকিউ আসে না, এমসিকিউ 2-1টা আসে। সো আমাদের এখানে এই প্রশ্নটা রয়েছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয় মানে হচ্ছে যে ব্যয়টা আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একেবারে নিয়ন্ত্রণে, চাইলে নিয়ন্ত্রণ করতে পারে, সেটার এখানে সঠিক উত্তর হচ্ছে মূলত বেতন। কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নির্ধারণ করে ওই প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতনটা সে কিভাবে দিবে, কিরূপ দিবে। আর কারখানার ভাড়াটা কিন্তু তার উপর ডিপেন্ড করবে না, অফিস ভাড়াটাও তার উপর ডিপেন্ড করবে না, আর কাঁচামালের ব্যয়টাও তাদের উপর ডিপেন্ড করবে না। কারণ উৎপাদন যত বেশি বাড়াবে কমাবে এগুলা পরিবর্তন হবে, এগুলাকে সহজে চাইলে নিয়ন্ত্রণ করা যাবে না, কিন্তু বেতনটাকে নিয়ন্ত্রণ করা যাবে। তো এটা সঠিক উত্তর হচ্ছে বেতন। আমরা বুঝতে পেরেছি এটা সঠিক উত্তর, যেহেতু বেতন, এটাকে আমরা টিক মার্ক দিলাম। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব ভাইয়ারা। পরবর্তী প্রশ্ন আমাদের জন্য যে প্রশ্নটা আছে সেটা আমরা একটু সলভ করব। দেখো প্রশ্নটা কি আছে, আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। প্রথমে যদি প্রশ্নটা দেখি, জনাব আসিফ 1 জানুয়ারি 2025 নগদ 75,000 টাকা 60,000 টাকা আর পণ্য নিয়ে ব্যবসা শুরু করলো। পরবর্তীতে নগদে পণ্য বিক্রয় করলো এত, বেতন প্রদান করলো এত, নগদে পণ্য ক্রয় করলো এত। বলছে নগদান হিসাবের জের কত। ভাইয়া হিসাব মানি হচ্ছে খতিয়ান, সব সময় মাথায় রাখবা যে কোনো প্রকারের হিসাব মানি আমরা কাকে বুঝবো, খতিয়ানকে বুঝবো। অর্থাৎ খতিয়ানে যেটা হয় সকল লেনদেনের জন্য একই জাতীয় একটা হিসাব খোলা হয়, ওই হিসাবের উপর ভিত্তি করে আমরা লেনদেনগুলোকে লিপিবদ্ধ করে থাকি। সো সকল হিসাবের জন্য আমাদের একটা খতিয়ান হয়। তো নগদান হিসাব মানে হচ্ছে আমরা নগদানের জন্য একটা খতিয়ান করব। তো এখানে তো আর খতিয়ান করার দরকার নেই, আমরা জাস্ট নগদের ডেবিট ক্রেডিটটা মাথায় রেখে অঙ্কটা জাস্ট সেট করে ফেলবো, কারণ পরীক্ষা হলে তো আমাদের এত সময় নাই। তো নগদে যা আসবে সেগুলা ডেবিট, যদি নগদ চলে যায় সেটা ক্রেডিট, এরপরে শেষে যেটা থাকবে সেটাই হচ্ছে নগদের উদ্বৃত্ত। তো আমরা দেখি নগদ মালিক 75,000 টাকা ব্যবসায় এনেছে, তার মানে 50,000 টাকা প্লাসে হবে, খেয়াল করো। এরপরে পরবর্তীতে নগদে পণ্য বিক্রি করছে, তার মানে আবার নগদ টাকা প্রতিষ্ঠানে এসেছে, এটাও প্লাস হবে। নগদ টাকা আসলেই প্লাস। আমি ব্যবসায় নগদ, যদি মালিকানা নগদ টাকা আসে, পণ্য বিক্রি করলে নগদে তাও নগদ টাকা আসে, দ্যাট মিনস দুইটা নগদান হিসাবে প্লাস পেলাম। এখন এখান থেকে বেতন প্রদান করলে আমাদের বেতন ডেবিট, নগদান ক্রেডিট, মানে নগদ টাকা চলে যায়। তো এটাকে আমি এই পাশে লিখতে পারি, অথবা এখানে আমি মাইনাসে লিখতে পারি, যেহেতু একসাথে জের করবো আমি আর ক্রেডিটে লিখলাম না। এরপরে নগদে পণ্য ক্রয় করলেও ভাই আমার নগদ টাকা চলে যায়, সো এটাকেও আমরা মাইনাস করব। মাইনাস করলে আমাদের শেষে যে কত হবে, দেখো আমি যদি নর্মালি থিঙ্কিং করি 75 আর 15 যোগ করলে কত, 90। আর 90 থেকে যদি আমাদের এখানে 10 যায় তাহলে 80, 80 থেকে যদি 25 যায় 60, 55,000। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে নগদান হিসাবে জের হচ্ছে 55,000 টাকা। খুবই নর্মাল একটা অঙ্ক, জাস্ট আমরা নগদান হিসাবে খতিয়ান করেও করতে পারবো, অথবা আমি চিন্তা করবো নগদ যা আসলো সেগুলা যোগ হবে, যা গেল সেগুলা বিয়োগ হবে। আর ব্যবসায় পণ্য নিয়ে আসলে সেটা কিন্তু নগদ টাকা আসে না, সেজন্য আমরা এই 60,000 টাকার পণ্যটা আনি নেই। সো বাকি বিষয়গুলো কিন্তু আমরা অন্তর্ভুক্ত করেছি। এভাবে আমরা অঙ্কটা করব। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী 8 নম্বর প্রশ্ন যেটা আছে সেই প্রশ্নটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখো ক্লাসটা তোমাদের কেমন লাগছে তোমরা একটু অবশ্যই জানাবা, তাহলে আমরা কিন্তু ইন্সপায়ার্ড হব। দেখো মিস্টার জীবন তার, আচ্ছা এই প্রশ্নটার অপশনগুলো আমরা একটু নিয়ে আসি, তাহলে আমরা আমাদের জন্য আরেকটু সুবিধা হবে। আমাদের বলছে যে মিস্টার জীবন, খেয়াল করিও, মিস্টার জীবন তার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। নির্ধারিত অগ্রদত্ত টাকার পরিমাণ 8,500 টাকা। পয়লা জুন মাসে খুচরা খরচ হয়েছে তার 6,800 টাকা। জুলাই মাসের শুরুতে পেটি ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ার থেকে খুচরা খরচের জন্য কত টাকার চেক পাবে। এখন খুচরা নগদান বই সম্বন্ধে যাদের আইডিয়া আছে তাদের এটা খুবই ইজিলি পারবা, যাদের নাই তাদের জন্য আমি বলে দিচ্ছি। দেখো খুচরা নগদান বইয়ের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সাধারণ পদ্ধতি আর একটা হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি। সাধারণ পদ্ধতিতে খুচরা ক্যাশিয়ার যত খরচ করছে তত থাকবে, সেটা সে পরে খরচ করবে। এক্ষেত্রে প্রধান ক্যাশিয়ারের কোনো মাথা ব্যথা নাই, খুচরা ক্যাশিয়ার শেষ করার পরে প্রধান ক্যাশিয়ারের কাছে যাবে। কিন্তু অগ্রদত্ত পদ্ধতি এমন একটা পদ্ধতি, মনে করো একটা ব্যবসা প্রতিষ্ঠানে দুই ধরনের ক্যাশিয়ার থাকে। আমরা যদি একটু থিঙ্কিং করি, একটা হচ্ছে প্রধান ক্যাশিয়ার, একটু খেয়াল করিও, প্রধান ক্যাশিয়ার। আরেকটা হচ্ছে ধরো খুচরা ক্যাশিয়ার, একটু যদি আমি এই পাশে দেখি, খুচরা ক্যাশিয়ার। তো প্রধান ক্যাশিয়ার কি করে, মাসের শুরুতে ধরো খুচরা ক্যাশিয়ারকে 1,000 টাকা দিল। এই টাকাটা খুচরা ক্যাশিয়ার গ্রহণ করলো, গ্রহণ করার পর খুচরা ক্যাশিয়ার সারা মাসে 800 টাকা খরচ করলো। তাহলে খুচরা ক্যাশিয়ারের কাছে থাকলো কত, 200।
তাহলে প্রধান ক্যাশিয়ার অগ্রদত্ত টাকার পরিমাণ নির্ধারণ করছে কত 1000, বুঝিও। খুচরা ক্যাশিয়ার খরচ করছে কত 800, আছে কত 200। পরের বছরে প্রধান ক্যাশিয়ার কি করবে, খুচরা ক্যাশিয়ার যত টাকা খরচ করছে তার হাতে আছে 200, তাহলে প্রধান ক্যাশিয়ার পরের মাসে, সরি বছরে না, খুচরা ক্যাশিয়ারকে আবার আরো 800 দিবে। কেন 800 দিবে? কারণ সে টাকা নির্ধারণ করছে, মোট টাকা থাকবে তার মাসের শুরুতে 1000, এটাই হচ্ছে অগ্রদত্ত। তার মানে সে যত টাকা খরচ করছে তত টাকা পরবর্তী মাসের শুরুতে আবার প্রধান ক্যাশিয়ার দিয়ে দিবে, তাহলে 1000 হয়ে যাবে। এখন যদি এমন হতো যে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে 2000 টাকা দিয়েছে, খুচরা ক্যাশিয়ার 1500 টাকা খরচ করছে, তার মানে তার হাতে আছে 500, তাহলে প্রধান ক্যাশিয়ার পরের বছর আবার শুরুতে কত দিবে, 1500 টাকায় দিয়ে দিবে, নগদে বা চেক। এটাই হচ্ছে অগ্রদত্ত টাকা সিস্টেম। তো এখানে দেখো খুচরা ক্যাশিয়ার যেহেতু অগ্রদত্ত পদ্ধতিতে নগদান বই সংরক্ষণ করার, অগ্রদত্ত টাকার পরিমাণ কত ছিল ভাইয়া, আমরা যদি এটাকে একটু সুন্দরভাবে বুঝতে চাই, অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল ভাই 8500 টাকা। আর খুচরা খরচ করেছে কত টাকা, 6800 টাকা। তো 6800 টাকা যদি খরচ করে থাকে ভাই, খেয়াল করবা, তাহলে জুলাই মাসে পরের মাসে পেটি ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে কত নিবে, এই টাকাটাই নিবে, যত টাকা খরচ করছে তত টাকাই নিবে। কারণ এই টাকাটা যদি আবার মনে করো বাকি থাকলো কত, এখানে তার কাছে থাকলো ধরো 700 টাকা থাকলো। এখন এই প্রধান ক্যাশিয়ার যদি আবার 6800 টাকা দিয়ে দেয়, তাহলে কিন্তু তার আবার 8500 হয়ে যাবে। কারণ মেইন হচ্ছে আমাদের, সরি 6100 টাকা দিবে না তো, 6100 মাইনাস করলে, হ্যাঁ, তাহলে তার টোটাল কত হবে, 8500 টাকা হয়ে যাবে। তার মানে আমাদের মেইন থিঙ্কিংটা হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা ক্যাশিয়ার যত খরচ করবে ঠিক তত টাকাই প্রধান ক্যাশিয়ার দিয়ে দিবে। এটার জন্য আমরা আবার জাবেদাও দিই, মনে আছে, যে খুচরা নগদান ডেবিট, নগদান ক্রেডিট, প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে চেক পেলে। তো এটা সঠিক উত্তর হচ্ছে 6800। অনেকে আবেগে বলে যেটা করবা, তারা কি করবা, 8500 থেকে 6800 মাইনাস করে এই 1700 টাকা দিয়ে দিবা। ভাই এটা ভুল, আবেগে পড়া যাবে না, পরীক্ষার হল আবেগ দেখানোর জায়গা না। তোমাকে থিঙ্কিংটা বুঝতে হবে, তোমার মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে, এই হচ্ছে বিষয়। আশা করি আমরা বুঝতে পেরেছি সবাই, আমরা সবাই ম্যাচিউরড, সো এই জাতীয় ভুল আমরা করব না। 9 নম্বর প্রশ্ন যদি আমরা একটু যাই, তো 9 নম্বর প্রশ্নের প্রথমে আমরা একটু দেখি যে আমাদের কি বলেছে। 9 নম্বর প্রশ্ন দেখো, বলছে মুনাফা জাতীয় খরচকে যদি মূলধন জাতীয় খরচ হিসেবে লেখা হয়। দেখো ভাই, মুনাফা জাতীয় খরচ আর মূলধন জাতীয় খরচ এটা আমরা সবাই জানি যে আমাদের ব্যয়টাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে বড় অঙ্কের ব্যয় আর একটা হচ্ছে ছোট অঙ্কের ব্যয়। এই বড় অঙ্কের ব্যয়কে আমরা বলি মূলধন জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় খরচ, মূলধন জাতীয় ব্যয়। আর ছোট অঙ্কের ব্যয়কে আমরা বলি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এগুলো আমি এত বোঝানোর দরকার ছিল না, জাস্ট তারপরে তোমাদের বেসিকটা একটু ডেভেলপমেন্ট যাতে হয়ে যায় সেই জন্য বোঝাচ্ছি। তো মূলধন জাতীয় ব্যয়গুলা কি, সাধারণত ধরো স্থায়ী সম্পদ ক্রয়, ধরো সম্পদ ক্রয় বা সম্পদের সাথে আনুষঙ্গিক খরচ, বিনিয়োগ ক্রয়, এই জাতীয় জিনিসগুলা। আর মুনাফা জাতীয় ব্যয়গুলা হচ্ছে কারবারের নিয়মিত ব্যয়, যেমন বেতন, ভাড়া, বিজ্ঞাপন, কুরির, অবচয়, হ্যাঁ, বিমা প্রিমিয়াম, শিক্ষানবিশ ভাতা, এই জাতীয় যা যা আছে, সুদ ব্যয়, এই জিনিসগুলোকে আমরা বলি কি মুনাফা জাতীয় ব্যয়, যেগুলো কারবারে নিয়মিত হয়, যেগুলোকে আমরা পরিচালনা ব্যয় দেখাই। এখন মাথায় রাখবা, আমি একটা আসবাবপত্র কিনেছি, এটা আমার সম্পদ ভাইয়া ব্যবহার করার জন্য। এখন এটাকে যদি আমি ক্রয় হিসাবে দেখাই, তাহলে এই সম্পদকে আমি কি দেখাচ্ছি ভাই, সম্পদকে আমি ব্যয় হিসাবে দেখাচ্ছি। ভাই সম্পদ আর ব্যয়ের কি নীতি এক হলো? না, তোমরা বললো দুইটাই তো ডেবিট, দুইটা ডেবিট হচ্ছে জেরের ক্ষেত্রে, কিন্তু নীতি তো এক না। নীতি হচ্ছে সম্পদ হচ্ছে দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানে থাকবে, ব্যবহার করব, আর ব্যয় হচ্ছে যেটা আমরা ভোগ করে ফেলছি, সুবিধা যেটা খরচ করে ফেলছি সেটা। তো দুইটা দুই জিনিস, যেটা থেকে ভবিষ্যৎ সুবিধা পাবো সেটা সম্পদ, কিন্তু যেটা বর্তমানে ভোগ করে ফেলেছি সেটাই ব্যয়। যেমন সাপ্লাইজ সম্পদ, কিন্তু ব্যবহৃত সাপ্লাইজ কিন্তু খরচ, বা সাপ্লাইজ ব্যবহার করা হয়েছে যতটুকু ততটুকু খরচ। অগ্রিম বীমা সম্পদ, কিন্তু বীমা খরচটা খরচ বা ব্যয়। সো এই হচ্ছে বিষয়টা। সেক্ষেত্রে এই দুইটা জিনিসের নীতি কিন্তু এক না। তার মানে সম্পদকে ব্যয়ে বা ব্যয়কে সম্পদে লেখা যাবে না, আয়কে দায়ে, দায়কে আয়ে লেখা যাবে না। তার মানে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে, বা মুনাফা জাতীয় লেনদেনকে যদি মূলধন জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করি, সেটা হিসাব রক্ষকের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে করে থাকে। অনেক সময় এই প্রশ্নটাও আসে, জ্ঞানের সীমাবদ্ধতার কারণে যে ভুল হয় সেটা কি, সেটা হচ্ছে নীতিগত ভুল। কারণ দুইটার দুই রকম নীতি, একটা দীর্ঘমেয়াদী, একটা
স্বল্পমেয়াদী। সো মূলধন মুনাফা জাতীয় খরচকে মূলধন জাতীয় খরচে লিখলে সেটা অবশ্যই হবে নীতিগত ভুল। এভাবে না বলে আসবাবপত্র ক্রয়কে ক্রয় বলতে পারে, আসবাবপত্র বিক্রয়কে বিক্রয় বলতে পারে, সরঞ্জামকে কি বলতে পারে, মজুরি বলতে পারে, যন্ত্রপাতিকে মজুরি বলতে পারে, সবই একই অ্যান্সার, নীতিগত ভুল। সো একটা প্রশ্নের মাধ্যমে আমরা আরো অনেকগুলো প্রশ্ন দেখতে পেলাম। এবার আবার আরেকটা বিষয় আছে, তুমি বলবা যে স্যার তাহলে বাকি যে অপশনগুলো আছে সেগুলো একটু বুঝাই দেন। বাদ পড়ার ভুল কি? বাদ পড়ার ভুল হচ্ছে কোনো একটা হিসাব যদি আমরা টোটাল বাদ পড়ে যায়, ধরো ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি, যার কারণে আমাদের কি হবে, এটা জাবেদায় আসবে না, জাবেদা না আসলে ভাইয়া কোথায় আসবে না, খতিয়ানে আসবে না, খতিয়ানে না আসলে রেওয়া মিলেও আসবে না, কোনো ঝামেলা নাই। তো এই জাতীয় ভুল রেওয়া মিল মিলে যায়। পরেরটা হচ্ছে পরিপূরক ভুল, ওই যে আমাদের সিনেমার মতো যেটা হয় কি, একটা ঘটনা ঘটেছে, নায়ক স্মৃতিহারা হয়ে গেছে, পরে সিনেমা শেষের আগে আরেকটা ঘটনা ঘটার কারণে নায়কের স্মৃতি ফিরে আসছে, এটাই পরিপূরক ভুল। অর্থাৎ একটা ভুলের কারণে রেওয়া মিলে, ধরো ডেবিট পাশে 500 টাকা কম হলো, রেওয়া মিল কিন্তু মিলবে না। অন্য কোনো তারিখে আরেকটা ভুল করছে যেখানে রেওয়া মিলে 500 টাকা ক্রেডিট পাশে কম হয়ে গেছে, যার কারণে দুই পাশে 500 কম রেওয়া মিল মিলে গেছে, কিন্তু ভুল থেকে গেছে, এটাকে বলে পরিপূরক ভুল বা স্বয়ংশোধক ভুল। লেখার ভুল হচ্ছে হিসাব রক্ষক 5000 টাকায় জায়গায় ভুল ক্রমে আবেগ দুই পাশে 500 টাকা করে লিখে ফেলছে, 4500 দুই পাশে কম, সো এটা লেখার ভুল। তো আমরা দেখলাম এই তিনটা ভুল নিয়ে একটু কথা বলবো, আর আমাদের সঠিক উত্তর ছিল এখানে নীতিগত ভুল। সো আমরা বুঝতে পারলাম যে আমরা কত দূর চলে গেলাম। আমরা 10 নম্বর প্রশ্নটা একটু সমাধান করব। 10 নম্বর প্রশ্নে কি বলেছে ভাইয়া একটু পড়েই, বলেছে মুনাফা জাতীয় আয় কোনটা। দেখো মুনাফা জাতীয় আয় কোনটা যদি আমরা একটু থিঙ্কিং করতে যাই, তাহলে আমরা একটু অপশনগুলো নিয়ে দেখব যে আমাদের অপশনগুলোতে কি আছে। দেখো অপশনগুলোতে প্রথমে যদি আমরা একটু দেখি, মুনাফা জাতীয় আয়ের বিষয়ে আমরা একটু কথা বলি, তাহলে আমরা বুঝবো মুনাফা জাতীয় আয় হচ্ছে কোনটা। আসবাবপত্র বিক্রয়, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, মজুরি খরচ। দেখো একটু আগে বলেছি আসবাবপত্র একটা দীর্ঘমেয়াদী সম্পদ, সো এটা বিক্রি করা হচ্ছে বড় অঙ্কের একটা প্রাপ্তি, এটাকে আমরা বলি মূলধন জাতীয় প্রাপ্তি। কি বলি? বড় অঙ্কের প্রাপ্তি বা অনিয়মিত প্রাপ্তি, যেটাকে আমরা বলি মূলধন জাতীয় প্রাপ্তি। এরপরে পণ্য ক্রয়, এটা নিয়মিত ব্যয়, মানে এটা মুনাফা জাতীয় ব্যয়। মজুরি খরচ একই রকম মুনাফা জাতীয় ব্যয়। পণ্য বিক্রয় নিয়মিত আয়, সেজন্য এটাকে বলবো মুনাফা জাতীয় আয়। তো মুনাফা জাতীয় আয় অন্যগুলা কি, যেমন পণ্য বিক্রয়, উপভাড়া, শিক্ষানবিশ সালামি, হ্যাঁ, লভ্যাংশ প্রাপ্তি, হ্যাঁ, বিনিয়োগের সুদ প্রাপ্তি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের, হ্যাঁ, কি কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, এগুলো হচ্ছে আমাদের নিয়মিত আয়, এগুলোকে আমরা বলবো মুনাফা জাতীয় আয়, যেটা বিশদ আয় বিবরণীতে আমরা আয় পাশে দেখাই। ওকে, সো পণ্য বিক্রয় হচ্ছে মুনাফা জাতীয় আয়। খুবই কমন প্রশ্ন এখানে এসেছে, আমরা এগুলা পারবো। দেখো সঠিক উত্তর পণ্য বিক্রয়। এরপরে যে অপশনটা আমরা নিব সেটা একটু দেখব, সেটা হচ্ছে প্রশ্নটা একটু যদি আমরা বিশ্লেষণ করি দেখি। দেখো বলছে নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ভাইয়া বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যদি আমরা টেকনিক্যালি চিন্তা করতে চাই, ধরো এখানে দুইটা ধারণা আছে, একটা সনাতন অ্যাকাউন্টিং এর ধারণা, একটা হচ্ছে আধুনিক অ্যাকাউন্টিং এর ধারণা। এই দুইটা ধারণা নিয়ে যদি আমরা একটু থিঙ্কিং করি, তাহলে আমাদের কিন্তু ঝামেলা মিটে যাবে। কারণ এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমরা বিজ্ঞাপনটাকে দেখি, হ্যাঁ, আবার অনেক জায়গায় অগ্রিম খরচটাকেও বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে, বাকিগুলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় না। তবে এই দুইটার মধ্যে মনে রাখবা, যদি দুইটাই অপশনে থাকে, কি বলবো, দুইটাই যদি অপশনে থাকে, তাহলে আমরা অবশ্যই সনাতন অ্যাকাউন্টিং এর ধারণাটাকে গুরুত্ব দিব। বা এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা সমালোচনা হয়েছে, আমি অনেক ডিসকাস করে অনেক বিষয় গবেষণা করে আমি যে দেখলাম এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ধারণাটা মূলত সনাতন অ্যাকাউন্টিং এর ধারণা। আধুনিক অ্যাকাউন্টিং এ এগুলাকে মুনাফা জাতীয় ব্যয় হিসাবেই দেখায়। সো বিলম্বিত কথাটা যখন আসবে তখন এটা সনাতন অ্যাকাউন্টিংটাকে গুরুত্ব দিয়ে আমরা বিজ্ঞাপনটা দেখাবো। তবে অপশনে এটা না থাকলে আমরা অবশ্যই যে কোনো প্রকারের অগ্রিম খরচকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে দেখাবো। অর্থাৎ যে সকল ব্যয় দেখতে মুনাফা জাতীয় কিন্তু কাজ করে দীর্ঘমেয়াদী মূলধন জাতীয় ব্যয়ের মতো, এগুলাকে আমরা বলবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরকম আরো অনেক ব্যয় আছে, এবং প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন বা বিজ্ঞাপন বড় অঙ্কের বিজ্ঞাপন, শেয়ার অবহার, শেয়ার অবলেখকের কমিশন, গবেষণা খরচ, ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, এই জিনিসগুলোকে আমরা বলি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। সো এগুলাকে আবার আমরা ভুয়া সম্পদেও দেখাই। সো এই হচ্ছে বিষয়। সো সঠিক উত্তর যেটাই হোক, আমরা মনে করব যে এগুলা যদি আমরা সলভ করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই দুইটা ধারণা মাথায় রাখতে হবে। সো এটা নিয়ে কনফিউশন হওয়ার দরকার নেই, দেখবে এক এক বইতে এক একটা আছে। আমি যেটা বলছি তোমরা এটাকে একটু গুরুত্ব দিবা। চলতি সম্পদ নয় কোনটি?
এটার জন্য তোমাকে কি করতে হবে, আগে চলতি সম্পদটা চিনতে হবে বা অন্যান্য সম্পদগুলা চিনতে হবে বা দায়গুলা চিনতে হবে। তো আমরা চলতি সম্পদের সংজ্ঞা দেখলে আমরা বুঝি যে সকল সম্পদ আসলে চলতি বছরে ব্যবহার যে সকল সম্পদ থেকে আমরা চলতি বছরের সুবিধা ভোগ করব বলে প্রত্যাশা করি সেটাই চলতি সম্পদ, যেগুলো আসলে দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানে ওইভাবে থাকে না। হ্যাঁ, সাধারণত অ্যাকাউন্টিং এর 1 বছর সেগুলোর মধ্যে থাকে। তাহলে স্বল্পমেয়াদী বিনিয়োগ মানে 1 বছরের কম সময়ের জন্য যে বিনিয়োগটা করা হয় এটা আমাদের অবশ্যই চলতি সম্পদ। এটাকে আমি সস লিখি। অগ্রিম বীমা, যে কোনো ব্যয় অগ্রিম হলে সেটা চলতি সম্পদ হয়, সস লিখলাম চলতি সম্পদ। দেনাদার তো আমরা সবাই জানি চলতি সম্পদ। 3টা চলতি সম্পদ পেলাম, তার মানে তদেয় কর, এটা চদা মানে চলতি দায়। হ্যাঁ, সংক্ষেপে লিখলাম। তো সদা বা চলতি দায়, তদেয় কর। মনে রাখবা টেকনিক্যালি যে কোনো কিছুর আগে প্রদেয় থাকলে সেটা অবশ্যই দায়, প্রদেয় বা দেয় থাকলে সেটা দায়, প্রাপ্য বা কি থাকলে অনাদায়ী যদি কোনো আয় থাকে, প্রাপ্য থাকলে সেটা সম্পদ। সো এই 3টা জিনিস হচ্ছে চলতি সম্পদ। আরো কিছু চলতি সম্পদ আছে, যেমন কি হাতে নগদ বা নগদ তহবিল, ব্যাংক জমা, তারপরে প্রাপ্য হিসাব বা দেনাদার তো আছে, প্রাপ্য বিল বা নোট, সমাপনী মজুত পণ্য, অব্যবহৃত মনিহারি, সাপ্লাইস, তোমরা একটু শুনে নোট করে নিবা। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কি প্রাপ্য বীমা দাবি, চালানি কারবারে প্রেরিত পণ্য। হ্যাঁ, এই জাতীয় সম্পদগুলোকে, খুচরা যন্ত্রাংশ, এগুলোকে আমরা চলতি সম্পদ বলি। আর প্রদেয় কর, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত অগ্রিম আয়, বকেয়া ব্যয়, ঘোষিত লভ্যাংশ, আয়কর সঞ্চিতি, হ্যাঁ, দাবিহীন লভ্যাংশ, এগুলো হচ্ছে আমাদের চলতি দায়। আশা করি বুঝতে পেরেছ। তো তোমরা চাইলে আমরা তালিকাটা লিখে দিতে পারতাম, বাট আমি বলছি তোমরা জাস্ট দেখে নিও, তাহলেই পারবা। এবার আমরা পরবর্তী প্রশ্নটা চলে যাব। দেখো প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা বলেছে ভাইয়া 750 টাকার একটি লেনদেনকে 570 টাকা লেখা হলো, এটি কোন ধরনের ভুল? তো বলেই তো দিয়েছে 750 টাকার লেনদেনকে আমি যদি 570 টাকায় লিখি, এই ভুলের কারণ তো আমার রেয়ামিল মিলবে না। তো রেয়ামিল মিলে না কোন কারণে? যেগুলো হচ্ছে আমাদের একতরফা ভুল। তো এখানে যে ভুলগুলো আছে, যেমন নীতিগত ভুল, তারপরে পরিপূরক ভুল, বাদ পড়ার ভুল, এই 3টা ভুলই হচ্ছে আমাদের দুতরফা ভুল। মানে এই ভুলগুলো হলে আমাদের রেয়ামিল মিলে যায়, একটু আগে আলোচনা করেছি। আর এই লিখার ভুলের মধ্যে, লিখার ভুল আবার দুতরফার মধ্যেও একটা আছে। তবে লিখার ভুল বলতে এখানে এক পক্ষে যদি আমাদের কম বেশি লেখা হয়, যেহেতু হিসাবের কথা বলেছে, তো এটা এক পক্ষের ভুল ধরে আমরা লিখার ভুলটাকে উত্তর করব। তো সঠিক উত্তর হবে অবশ্যই কি খ। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব আশা করি। দেখো পরবর্তী প্রশ্নটা আমরা খুব ইজিলি পারবো, কারণ এটা নিয়ে আমাদের এর আগেও কথা হয়েছে বেসিক্যালি। না, এর আগে কথা হয় নাই। বিপরীত দাখিলা, যেটা আমি ভাবছি বিপরীত হিসাব কখন করা হয়। দেখো হিসাব চক্র যদি তোমরা একটু অনুসরণ করো, হিসাব চক্রের ধাপগুলা যদি একটু দেখো, তাহলে এটার অ্যান্সার পারবা। তো এরপরে আমরা একটা কথা বলি, আমরা প্রথমে লেনদেন কি করি, বিশ্লেষণ করি, হিসাব চক্রের ধাপগুলাতে দেখবা। এরপর লেনদেনগুলোকে আমরা কি করি, জাবেদাভুক্ত করি, জাবেদা থেকে সেগুলোকে খতিয়ানে স্থানান্তর করি, খতিয়ান থেকে সেগুলোকে কোথায় নিয়ে যাই, রেয়ামিলে নিয়ে যাই, রেয়ামিলের পরে সমন্বয় করি, সমন্বয় এবং রেয়ামিলের সাহায্যে সমন্বিত রেয়ামিল করি, এরপরে কার্যপত্র করি যদি এটা ঐচ্ছিক ধাপ, এরপরে আর্থিক বিবরণী করি, এরপর আর্থিক বিবরণীর পরে আয় ব্যয়গুলো বন্ধ করার জন্য সমাপনী দাখিলা দিই, সমাপনী দাখিলার পরে আমরা কি করি, সমন্বয় দাখিলা দিই, আর্থিক বিবরণী করার পরে আমরা সমন্বয় দাখিলার সাথে কার্যপত্র করি, এরপরে সমাপনী দাখিলা দিই, এরপরে বিপরীত দাখিলা দিই, এরপরে সমাপন পরবর্তী রেয়ামিল করি। তার মানে বিপরীত দাখিলা দেওয়া হয় সমাপনী দাখিলা এবং সমন্বয় দাখিলার পরে, অর্থাৎ সমাপনী দাখিলা বছরের শেষে দেওয়া হয়, সমন্বয় দাখিলাও বছরের শেষে দেওয়া হয়। এই চলতি বছরের শেষে যে সমন্বয়গুলা করেছি আয় ব্যয় সংক্রান্ত, বকেয়া এবং অগ্রিমে, এগুলা পরবর্তী বছরের শুরুতে কি করি, বিপরীত করে এই সমন্বয় দাখিলার বিপরীতে যে দাখিলা দেওয়া হয় সেটাই বিপরীত দাখিলা। তো এখানে সঠিক উত্তর হবে কোনটা, এটা হিসাবকালের শেষে তো কখনোই দেওয়া হয় না, কারণ হিসাবকালের শেষে দেওয়া হয় 2টা দাখিলা। আমাদের প্রশ্নে মাঝে মধ্যে আসে, একটা হচ্ছে সমন্বয় দাখিলা আর একটা হচ্ছে সমাপনী দাখিলা। হ্যাঁ, এই 2টা জিনিস মাথায় রাখবা। আর আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে তো এটা কখনোই পসিবল না। সমন্বয় দাখিলা প্রস্তুতের পর, সমন্বয় দাখিলা প্রস্তুতের পর এটা দেওয়া যায়, তবে যদি অপশনে হিসাবকালের শুরুতে আসে, পরবর্তী হিসাবকালের শুরুতে বললে সেটা দিব, কিন্তু এখানে পরবর্তী হিসাবকালের বলে নাই, এখানে কিন্তু অপশনে একটু গ্যাপ রাখছে। যদি বলতো পরবর্তী হিসাবকালের শুরুতে, তখন আমরা বলতাম এটাই রাইট, কিন্তু এটাকে এখন নিচ্ছি না আমি, তাহলে এটাকেই নিব, কারণ সমন্বয় দাখিলা প্রস্তুতের পরেই কিন্তু আমরা বিপরীত দাখিলা দেব এবং সমাপনী দাখিলাও দেব।
তো এখানে সঠিক উত্তর এটা হবে। যদি বলতো পরবর্তী হিসাবকালের শুরুতে, তখন আমরা এটাকে ধরতাম। তো আশা করি বুঝতে পেরেছ তোমরা বিষয়টা। আমি এতটুকু প্রত্যাশা করি। তাহলে অবশ্যই সমন্বয় দাখিলা প্রস্তুতের পর এটার অ্যান্সার হবে। এবার পরবর্তী প্রশ্নটা আমরা চলে যাই। ওকে ওকে, দেখো 15 নম্বর প্রশ্নে চলে এসেছি। র্যা মিলের যন্ত্রপাতি হিসাবে 4 লাখ টাকা দেওয়া আছে, বছরের মাঝামাঝি সময়ে 1 লাখ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়। তাহলে র্যা মিলে আমাদের যন্ত্রপাতি আছে 4 লাখ, মাঝামাঝি সময়ে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে 1 লক্ষ। উক্ত যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 20,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। 10 অবচয়ের হার 10% হলে যন্ত্রপাতির অবচয় কত? ভাই খেয়াল করিও, আমরা সবসময় একটা কথা বলি যে মাথায় রাখবা সবসময় যে সম্পদ সবসময়, সম্পদের সাথে যদি আনুষঙ্গিক কোনো খরচ থাকে, ছোটোখাটো খরচ, সেটাকে অবশ্যই ওই সম্পদের সাথে যোগ করতে হবে। অর্থাৎ একটা সম্পদ আমি ধরো মনে করো আমি একটা মেশিন কিনেছি 1 লাখ টাকা দিয়ে, ওই মেশিন আনতে গিয়ে আমি যদি শুল্ক দিই সরকারকে, কাস্টমসে, সেটাও আমার মেশিনের মূল্যকে বাড়াবে। আমি যদি পরিবহন খরচ দিই, সেটাও আমার মেশিনের মূল্যকে বাড়াবে। আমি যদি বহন খরচ, সংস্থাপন ব্যয় করি, মানে এটাকে বসানোর জন্য, সেটাও আমার মেশিনের দামকে বাড়াবে। এই সবগুলা কিন্তু যোগ করে আমরা মেশিনের মোট মূল্য বের করি। এটা কিন্তু আমরা অপচয় অধ্যায়ে শিখেছি। সো এখানে একটা মেশিনের র্যা মিলে মেশিন দেওয়া ছিল হচ্ছে কি 4 লক্ষ। খেয়াল করবা, এখানে একটা ঝামেলা আছে, সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। 4 লক্ষ টাকা, এখন বলছে বছরের মাঝামাঝি সময় 1 লাখ টাকার মেশিন কিনছে। আমি এভাবে মাঝামাঝি সময় লিখলাম, এটা কিন্তু শুরুতেই ছিল। ধরো শুরুতে আমি ধরে নিলাম, আপাতত এখানে একটু ঝামেলা আছে। 1 লাখ টাকা, যে যন্ত্রপাতি কিনছে সেটার সংস্থাপন ব্যয় 20,000, তার মানে ওই যন্ত্রপাতির সাথে আবার সংস্থাপন ব্যয়ও আছে 20,000। তাহলে ওই মাঝামাঝি সময় যে যন্ত্রপাতি কিনেছে সেটার টোটাল দাম কিন্তু ভাই 1,20,000 টাকা হয়ে গেল, এই 20,000 যোগ হওয়ার পরে। এখন দেখো বলছে যা হিসাবভুক্ত হয়েছে, এই যে আমি বছরের মাঝামাঝি সময় 1 লাখ টাকার যন্ত্রপাতি কিনেছি, এটা কিন্তু বলছে তারা হিসাবভুক্ত আছে। তার মানে কি? তার মানে র্যা মিলের যে যন্ত্রপাতিটা, র্যা মিলটা করি আমরা বছরের শেষ তারিখের জন্য, ওই যন্ত্রপাতি 4 লাখ টাকার মধ্যেই কিন্তু এই 1 লাখ টাকা। তার মানে বোঝা যাচ্ছে শুরু থেকে কিন্তু আমার 4 লাখ ছিল না, এখান থেকে 1 লাখ মাইনাস করে আমি এখন প্রারম্ভিক যন্ত্রপাতি কত দেখাবো ভাই? প্রারম্ভিক যন্ত্রপাতি আমি 3 লাখ দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণ বলছে বছরের মাঝামাঝি সময় যে 1 লাখ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, যা হিসাবভুক্ত হয়েছে, মানে এটা অলরেডি আমরা হিসাব করে ফেলছি। তার মানে এটা হিসাব করার পরেই র্যা মিলের শেষে এসে আমরা 4 লাখ টাকার যন্ত্রপাতি পেয়েছি। এখানেই ঝামেলা। স্টুডেন্টরা যেটা করবে, সে 4 লাখ টাকার উপরে অবচয় ধরবে, আবার 1 লাখ টাকা 20,000 টাকার উপরে অবচয় ধরবে। কিন্তু ভাইয়া না, এটা হবে না। আমরা শুরুতে যন্ত্রপাতি এখন বের করব কত? শুরুতে আমার যন্ত্রপাতি আমি এখন বের করব হচ্ছে 3 লাখ। কারণ যেহেতু বলেছে এই 4 লাখ টাকার মধ্যে আমার 1 লাখ টাকার যন্ত্রপাতি ক্রয় করছে মাঝামাঝি, যেটা অলরেডি হিসাবভুক্ত হয়েছে এটার ভিতরে। তো আমার শুরুতে যন্ত্রপাতি ছিল 3 লাখ। তো আমার শুরুতে যে যন্ত্রপাতি 3 লাখ ছিল, যন্ত্রপাতির অবচয় কত বলছে? টোটাল 10%। তাহলে 3 লাখের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল 3 লাখের 10% অবচয় 30,000 হবে। ফাইন। আর মাঝামাঝি সময় যেটা কিনছে সেটার দাম ছিল 1 লাখ, মজুরি সংস্থাপন ব্যয় ছিল মজুরির মধ্যে, সেটাকে আমরা এটার সাথে যোগ করে দিব, মজুরি থেকে বাদ দিয়ে দিব। তো 1,20,000। তাহলে 1,20,000 হচ্ছে আমার মাঝামাঝি সময়ে। এটার কত পার্সেন্ট অবচয়? 10%। ভাই এটা তো মাঝামাঝি সময় কিনেছে, তার মানে 1 বছরের অবচয় ধরা যাবে না। আমরা এটাকে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে আমরা 6 মাসের অবচয় পাবো। তাহলে 3 লাখ টাকার 10% 30,000, 1,20,000 টাকার 10% 12,000। এটা 6 মাসের, মানে অর্ধেক হবে কত? 6,000। তাহলে যন্ত্রপাতির মোট অবচয় কত? 6 আর 30 যোগ করলে 36,000। এটাই হচ্ছে টেকনিক্যালি খেলা। কারণ যন্ত্রপাতির অবচয় যখন বের করবো, তো আমরা মোট অবচয়টা 36,000 টাকা দেখাবো। এই প্রশ্নটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও প্লিজ, কারণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি না জানো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে। কারণ আমাদের এই জাতীয় প্রশ্নগুলোতে অনেকে দেখা গেছে কি করবে, ওই পুরো টাকার উপর ধরে ফেলবে একসাথে। এত আবেগে পড়া যাবে না। ওকে, বাস্তবতা বুঝে আমাদের অঙ্কগুলো করতে হবে, তাহলেই কেবল আমরা ভালো করতে পারবো। অবশ্যই আমি চাই তোমরা যাতে ভালো করো। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো আমরা যদি একটু বিষয় চিন্তা করি, এটা হচ্ছে আমাদের মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির একটা অঙ্ক, যেখানে আমরা এই প্রশ্নটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে
দেখো ক্রয় অধিযাচন পত্র কোথায় পেশ করা হয়, মনে রাখবা এটা ক্রয় অধিযাচন মূলত ক্রয় বিভাগে পেশ করা হয়। এটা নিয়ে আর ব্যাখ্যা দিলাম না, এটা আমরা লিপোপিপো বা মজুত পত্র হিসাব রক্ষণের অধ্যায়ের জাস্ট একটা বেসিক পড়লেই আমরা দেখব এই বিষয়টা খুব সহজ। তো যেগুলা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই সেটা নিয়ে আমরা এত বেশি কথা বলবো না, আমাদের অনেক প্রশ্ন সলভ করতে হবে। দেখো এরপরে হচ্ছে আমাদের পরবর্তী যে প্রশ্ন, এটা উৎপাদন ব্যয়ের একটা প্রশ্ন, এটা একটু কমন বা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরোক্ষ কাঁচামাল কি ধরনের উপরি ব্যয়, এই জিনিসটা আমাদের একটা প্রশ্ন এসেছে। তো এটার জন্য আমরা উপরি ব্যয় নিয়ে তিনটা কাজ করতে হবে। ভালো মনে রাখো, উপরি ব্যয় তিন রকম। একটা হচ্ছে কারখানা উপরি ব্যয়, একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, অফিস প্লাস প্রশাসনিক, আর এটা হচ্ছে বিক্রয় ও বন্টন উপরি ব্যয়, বন্টন বা বিতরণ উপরি ব্যয়। এই তিনটা উপরি ব্যয় মাথায় রাখবা। আমাদের মুখ্য ব্যয়, মুখ্য ব্যয় বলতে আমরা বুঝবো একটা ব্যবসা প্রতিষ্ঠানের যত প্রত্যক্ষ কাঁচামাল আছে, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি বা শ্রম, অথবা অন্যান্য প্রত্যক্ষ যে খরচগুলো আছে সেগুলোর সমষ্টিকে আমরা কি বলি, মুখ্য ব্যয় বলি। এটা থেকে প্রশ্ন আসে মাঝে মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মুখ্য ব্যয় জিনিসটা কি, আমাদের প্রতিষ্ঠানের প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ খরচকে আমরা একসাথে বলি মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা কারখানা উপরি ব্যয় যোগ করি তখন আমরা কারখানার উৎপাদন ব্যয় পাই। এখন কারখানা উপরি ব্যয়গুলো কি, মাথায় রাখবা কারখানা উপরি ব্যয় হচ্ছে আমাদের উৎপাদনের জন্য কারখানার যত খরচ আছে, একেবারে কারখানার যন্ত্রপাতির অবশ্যই, কারখানার ভাড়া, গুদামের খরচ, তারপরে যন্ত্রপাতির অবচয় হতে শুরু করে কারখানার যত পরোক্ষ খরচ সবগুলোর সমষ্টিকে আমরা বলি হচ্ছে কারখানা উপরি ব্যয়। আর অফিস এবং প্রশাসন সংক্রান্ত যত খরচ আছে সেগুলোকে আমরা অফিস উপরি ব্যয় বলি। আর পণ্য বিক্রয়ের জন্য বিজ্ঞাপন এবং বিতরণ সংক্রান্ত যত কাজ আছে সেগুলো আমরা বিক্রয় উপরি ব্যয় বলি। এই ব্যয়গুলো নিয়ে আমরা উৎপাদন ব্যয় করে থাকি। যারা এই অঙ্কটা করেছো ডিটেলস তারা জানো। তো এই কারখানা উপরি ব্যয় জিনিসটা, এই যে উপরি ব্যয় আমরা তিনটা, এই কারখানা উপরি ব্যয় হচ্ছে মাথায় রাখবা যাবতীয় পরোক্ষ খরচের সমষ্টি। এখন পরোক্ষ খরচের মধ্যে কি আছে, পরোক্ষ খরচের মধ্যে আছে এই যে যেরকম এখানে প্রত্যক্ষ মজুরি আছে, প্রত্যক্ষ কাঁচামাল আছে, এখানেও ঠিক একই রকম ভাবে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, পরোক্ষ অন্যান্য খরচ, কারখানা সংক্রান্ত সকল খরচ কারখানা উপরি ব্যয়। তো পরোক্ষ কাঁচামাল কি ধরনের উপরি ব্যয় তোমরা অলরেডি বুঝে গিয়েছো, এটা অবশ্যই কারখানা উপরি ব্যয়। খুবই কমন একটা বিষয়। দেখো আমি একটা প্রশ্ন দিয়ে তোমাকে উৎপাদন ব্যয়ের একটা টোটাল ধারণা দিয়ে দিলাম, তুমি কিন্তু এখন বলতে পারবা যে মুখ্য ব্যয় কি আসবে, কারখানা উপরি ব্যয় কি আসবে, অফিসে কি আসবে, বিক্রয়ে কি আসবে। ভাই খুবই কমন না জিনিসগুলা। আর এই অফিস এবং বিক্রয় উপরি ব্যয় একসাথে, এটাকে আমরা কালীন ব্যয়ও বলি। দেখো প্রশ্ন যদি কোনো সময় বলে কালীন ব্যয় কোনটা, তখন তুমি এটা দিবা। এটাকে আমরা আদর করে অনেক পরিচালনা ব্যয়ও বলি। দেখছো একটা জিনিস জানলে কত জিনিস জানা যায়। তো এই জাতীয় ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা কিন্তু অন্য জায়গায় পাবা না ভাই। আমি দীর্ঘ 16 বছর যাবত এই লাইনে কাজ করছি। আমি যা পড়াবো ইনশাল্লাহ এটাই তোমাদের জন্য মনে রাখবা আইনের মতো, এর বাইরে তো আমার কিছু লাগবে না। সো আমরা 17 নম্বর প্রশ্ন শেষ করলাম। আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা সঠিক উত্তর পেলাম কারখানা উপরি ব্যয়। এবার পরবর্তী প্রশ্ন যদি আমরা একটু চলে যাই, আমরা যদি খেয়াল করি আমরা কি দেখব। দেখো প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে বলছে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে। এখন ব্যাংক সমন্বয় বিবরণী কি সেটা আমাদের জানতে হবে। আমরা জানি আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীর জন্য একটা ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট থাকে। তো আমরা ব্যাংকে কোনো টাকা জমা দিই, সেটা আমরা ডেবিট করি, ব্যাংক আমাদের হয়ে সেটা জমা রাখে, আমাদের কাছে তারা দায়বদ্ধ থাকে, সেজন্য তারা সেটা দায় হিসাবে ক্রেডিট করে। অর্থাৎ আমরা যেটা ডেবিট করি ব্যাংক সেটা ক্রেডিট করে। আবার আমরা যদি ব্যাংক থেকে উঠাই আমরা সেটাকে ক্রেডিট করি, ব্যাংক সেটাকে তার বইতে ডেবিট করে। অনেক সময় এই নগদান বই এবং ব্যাংক বিবরণীর মধ্যে যদি পার্থক্য সৃষ্টি হয়, সেটা মিল করানোর জন্য ব্যবসায়ী বা আমানতকারী কর্তৃক যে বিবরণী প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এই ব্যাংক সমন্বয় বিবরণী মূলত প্রস্তুত করে হচ্ছে আমানতকারী বা ব্যবসায়ী, তার স্বার্থে করে। আর ব্যাংক বিবরণী যেটা ব্যাংক আমাদের জন্য হিসাব রাখে সেটা প্রস্তুত করে হচ্ছে আমাদের ব্যাংকের হিসাব রক্ষক বা ব্যাংকের কর্মকর্তা বা ব্যাংক। তাহলে এখানে প্রশ্ন বলেছে ব্যাংক সমন্বয় বিবরণী, সমন্বয় করার কাজটাকে করবে অবশ্যই আমানতকারী করবে, ব্যাংক করবে না।
ব্যাংক প্রস্তুত করে মূলত ব্যাংক বিবরণীটা বা ব্যাংকের পাস বই, যেটাকে আমরা ব্যাংক স্টেটমেন্ট নামে চিনি। তো এটাকে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই কি ভাইয়া, আমানতকারী। এটা একটু বুঝতে হবে আমাদেরকে, এগুলো না বুঝলে কিন্তু আমরা পারবো না অনেক কিছু। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে সেটার অ্যান্সারটা আমরা নিচ্ছি। দেখো এই প্রশ্নটার অপশনগুলো যদি আমরা একটু খেয়াল করি, অপশনগুলো দেখো, আমরা যদি একটু চিন্তা করি আমরা পারবো। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কি ভাইয়া? শেয়ার বাজার বাংলাদেশে দুইটা, একটা হচ্ছে ডিএসসি আর একটা হচ্ছে সিএসসি। তাহলে এই ডিএসসি মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিএসসি মানে হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এই দুইটা জিনিস নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশের শেয়ার সংক্রান্ত নীতি যে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে এসইসি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটার আগে একটা বি দিবা, কারণ এটা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সো এরাই মূলত শেয়ার বাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা, যারা বাংলাদেশের শেয়ার বাজারটাকে মূলত নিয়ন্ত্রণ করে থাকে এবং প্রত্যেকটা কোম্পানি শেয়ার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এটার অনুমতি নিতে হয়। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে আমরা বুঝে গেলাম, বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এবার আমরা দেখব আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কি প্রশ্ন সেটা একটু দেখব। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং একটা টেকনিক্যাল প্রশ্ন বলা যায় এটাকে। দেখো বলছে ক্লোরিন ট্রেডার্সের একটি মেশিনের আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, বার্ষিক অবচয় 20,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য এত হলে মেশিনের ক্রয় মূল্য কত ছিল? মানে আমরা অন্যান্য অঙ্কে কি পাইতাম, ক্রয় মূল্য থাকতো, ভগ্নাবশেষ মূল্য থাকতো, আয়ুষ্কাল থাকলে আমরা অবচয় বের করতাম। এখানে তারা অবচয় দিয়ে দিয়েছে, আমাকে ক্রয় মূল্য বের করতে বলছে। এখন দেখো আয়ুষ্কাল 10 বছর মানে হচ্ছে এই সম্পদটা আমরা 10 বছর পর্যন্ত ব্যবহার করতে পারি। আর অবচয় কত টাকা? 20,000 টাকা মানে হচ্ছে প্রত্যেক বছর এটার পিছিয়ে আমার 20,000 টাকা ব্যয় হবে। তাহলে এক বছর যদি 20,000 টাকা ব্যয় হয়, আমি টোটাল 10 বছরে এই সম্পদে ব্যয় করলাম কত? এই সম্পদের পিছনে আমি ব্যয় করলাম ভাই 2 লক্ষ টাকা। খেয়াল করবা, তাহলে এই সম্পদের পিছনে আমি টোটাল ব্যয় করলাম কত? 2 লক্ষ টাকা। বলছে এটা ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য জিনিসটা কি? ভগ্নাবশেষ মূল্য জিনিসটা হচ্ছে আমরা একটা সম্পদ আয়ুষ্কাল শেষে বা মেয়াদ শেষে বিক্রি করে সেটা থেকে কত টাকা পাবো, সেটাই ভগ্নাবশেষ মূল্য। তাহলে ধরো এই মেশিনটা আমরা কি 2 লাখ টাকা ব্যয় হয়, একটু খেয়াল করবা, 2 লাখ টাকা আমার অবচয়যোগ্য মূল্য হয়, কিন্তু আমি আরো 10,000 টাকা পাই। তাহলে মেশিনটার টোটাল দাম কত ছিল আমি যদি একটু চিন্তা করি, 2,10,000 কিনা বলো তো? কারণ আমরা একটা বিষয় জানি, এই টাকাটা যেহেতু আমরা পাবো এটার উপর আর অবচয় ধরা যায় না। তার মানে আমরা যখন অবচয়যোগ্য মূল্য বের করেছি তখন কি করেছি, এই 2,10,000 থেকে আমরা এই ভগ্নাবশেষ মূল্য 10,000 মাইনাস করেছি। কারণ আমরা সবাই জানি যে সম্পদের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে অবচয়যোগ্য মূল্য হয়। অবচয়যোগ্য মূল্য ছিল 2 লাখ। এই 2 লাখকে আমরা 10 দিয়ে ভাগ করেছি, তাহলে বছর দিয়ে ভাগ করলে আমরা প্রত্যেক বছর কি পেয়েছি, প্রত্যেক বছরে অবচয় পেয়েছি 20,000। যেহেতু অবচয় 20,000, তো 10 বছরে 2 লাখ টাকা, এটা অবচয়যোগ্য মূল্য। কারণ আমরা ভগ্নাবশেষ মূল্যটা সরলরৈখিক পদ্ধতিতে বাদ দিয়ে অবচয়যোগ্য মূল্যটা বের করে থাকি। সো এখানে অবচয়যোগ্য মূল্য মূলত 2 লাখ, যেটার উপর আমরা অবচয় ধরেছি। আর এটা সরলরৈখিক পদ্ধতি কিভাবে বুঝলাম? কোন পদ্ধতির কথা না বললে আমরা সরলরৈখিকই চিন্তা করব। সো এটা অবচয়যোগ্য মূল্য হচ্ছে 2 লাখ। এটার সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ করে দিলে আমরা ক্রয় মূল্য পাবো 2,10,000। সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও ভাইয়েরা, কারণ এই প্রশ্নগুলা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু অনেক অনেক বেশি হবে। ওকে, সো আমরা এই বিষয়গুলো একটু খেয়াল করব, আমরা যারা আছি তারা যাতে খুবই সুন্দরভাবে এই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ বিশ্লেষণ করতে পারি। তো সঠিক উত্তর আমরা পেলাম। আমরা এখানে 3 লাখ কেন হবে, 2,10,000 হবে। এখানে উত্তরটা ভুল এসেছে ভাইয়া, হ্যাঁ তোমরা আবার ঘাবড়াইও না, এটা কিন্তু উত্তর হবে ভাই কত, 2,10,000 টাকা। ওকে, কারণ এই যে 20,000-কে 10 দিয়ে গুণ করবা 2 লাখ, আর এটা হচ্ছে 10,000, 2,10,000, এটা ভুল এসেছে। ওকে, এটা সঠিক উত্তর হচ্ছে 2,10,000। দেখো আমরা যদি ঢাবি অধিভুক্ত 7 কলেজ, যেটা বর্তমানে আমরা যেটা নিয়ে আমাদের ডিসি অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে, সেটার 2023-24 সালে আমরা প্রশ্নগুলো সলভ করি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। তো
তো আমি একটু রিকোয়েস্ট করব যারা আছো লাইভে তারা একটু জানাবা যে আমাদের আসলে এই প্রশ্নটা কি আমরা সলভ করব কিনা। যদি জানাও তাহলে আমরা সলভ করব। তো আমরা এর পরবর্তীতে প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলবো। দেখো প্রথম যে প্রশ্নটা আছে এখানে সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে একটু খেয়াল করবা, সেটা হচ্ছে উদ্বৃত্ত পত্র স্টক হোল্ডারদের সত্ত্ব অংশে, মানে স্টক হোল্ডার মানে এখানে শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশে কিভাবে বোনাস শেয়ারের বিতরণ দেখানো হয়। ভাইয়া বোনাস শেয়ার জিনিসটা কি আমরা সবাই জানি। বোনাস শেয়ার, বোনাস শেয়ার মানে হচ্ছে কোম্পানি যদি শেয়ার হোল্ডারদেরকে নগদ অর্থের পরিবর্তে কোনো শেয়ার প্রদান করে তখন সেটাকে আমরা বোনাস শেয়ার বলি। বোনাস শেয়ার ফ্রি কোনো জিনিস না। আমরা বোনাস মানি তো ফ্রি বুঝি, ফ্রি না। মনে করো তুমি একজন কোম্পানির শেয়ার হোল্ডার, তুমি কোম্পানির কাছ থেকে মুনাফা পাওয়ার কথা 50,000, তো কোম্পানি কি করলো, তোমাকে 20,000 টাকা মুনাফা নগদে দিল, আর 30,000 টাকা টাকা না দিয়ে তোমাকে কিছু শেয়ার দিয়ে দিল, এটাই হচ্ছে বোনাস শেয়ার। তো বোনাস শেয়ার দেওয়ার ফলে কি হয়, একদিকে মালিকানা সত্ত্ব বাড়বে, কারণ কোম্পানি যে তোমাকে শেয়ার দিচ্ছে কোম্পানির মালিকানা সত্ত্ব বাড়তেছে। অন্যদিকে কোম্পানির সংরক্ষিত আয় থেকে টাকাটা কমে যাবে, অর্থাৎ মালিকানা সত্ত্ব আবার কমবে, অর্থাৎ সংরক্ষিত মুনাফা থেকে বাদ যাবে, আবার মূলধনকে সেটা বাড়াবে। কারণ এই যে তারা তোমাকে মুনাফাটা বন্টন করতেছে শেয়ার আকারে হোক, এটা তো তাদের মুনাফা থেকে তহবিল থেকে কমে যাচ্ছে, সেজন্য এটা সংরক্ষিত আয় থেকে বাদ যায়। অন্যদিকে তোমার আবার মালিকানা সত্ত্ব বাড়ে, তাহলে এটা মালিকানা সত্ত্বকে একবার বাড়ায় একবার কমায়, সঠিক উত্তর এটা। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে কি হয়, এটা হচ্ছে শুধুমাত্র সংরক্ষিত মুনাফা থেকে বাদ যায় হবে না, শুধু মূলধনের সাথে যোগ হয় এটাও হবে না, পরিশোধিত মূলধন এবং সংরক্ষিত মুনাফা থেকে বাদ যায় এটা হবে না, কারণ মূলধনের সাথে যোগ হয়। সো এটা সংরক্ষিত মুনাফা থেকে বাদ যাবে আর মূলধনের সাথে যোগ হবে, সঠিক উত্তর হচ্ছে এটা। আর এটা যাবে অনেকভাবে দেওয়া যায়, তা আমরা দিতে পারি কি সংরক্ষিত আয় ডেবিট, শেয়ার হোল্ডারদের শেয়ার মূলধন বা মূলধন স্টক হিসাব ক্রেডিট, আরো অনেকভাবে দেওয়া যায়, দুইটা করে আবার একটা আনা যায়। সো সেই দিকে যাওয়া লাগবে না। আমার বোনাস শেয়ার হলে কি হয়, মালিকানা সত্ত্ব বাড়ে এবং কমে, আর এটা সংরক্ষিত মুনাফা থেকে বাদ যায়, মূলধনের সাথে যোগ হয়, শেষ। সঠিক উত্তর হচ্ছে এটা। ওকে, আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমাদের পরবর্তী, তাহলে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই বি। পরের যে প্রশ্নটা আমরা একটু দেব, সেই প্রশ্নটা আমাদের ক্যালকুলেশন করলে আমরা বুঝে যাব সঠিক উত্তর কি হবে। ওকে, আমাদের একটু যদি আমরা একটু থিঙ্কিং করি, দেখো আমাদের এই 2 নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু থিঙ্কিং করি, সেটা হচ্ছে একটি হিসাবকালে নেট বিক্রয়ের পরিমাণ 7,80,000 টাকা, মোট লাভের হার 40%, নেট লাভের হার 25%, হিসাবকালের পরিচালন ব্যয় কত। এই প্রশ্নটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতেও এসেছে আমাদের, খুবই কমন একটা প্রশ্ন। তো একটা বিষয় মাথায় রাখো, আমরা জানি একটা প্রতিষ্ঠানে প্রথমে নেট বিক্রয় হয়, নেট বিক্রয় থেকে আমরা কি করি, ওই প্রতিষ্ঠানের বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই। এটা এর আগেও দেখিয়েছি ভাইয়া, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা যেটা পাই সেটার নাম কি দিই, সেটার নাম দিই আমরা মোট মুনাফা। মোট মুনাফা থেকে আমরা পরিচালনা ব্যয় বাদ দিয়ে দিই বা পরোক্ষ পরিচালনা ব্যয় বাদ দিয়ে দিই। পরিচালনা ব্যয় বাদ দিলে আমরা যেটা পাই সেটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। এটার সাথে অপরিচালনায় যোগ করি, আর অপরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাই শেষে নিট মুনাফা। এই হচ্ছে বিশদ আয় বিবরণী বিষয়। এখন দেখো, ধরো আমার এই অপশনগুলোতে আমার এখানে এটা আছে 100 টাকা, এটা আছে ধরো 80 না, এটা আছে ধরো 20 টাকা, তাহলে আমার এটা হচ্ছে 80 টাকা ধরো। আবার এখানে আছে ধরো আমার 30 টাকা, তাহলে আমার পরিচালন মুনাফা হচ্ছে 50 টাকা। এবার অপরিচালন আয় ব্যয় ধরো আরো অপরিচালন আয় গেল 20 টাকা যোগ হলো, অপরিচালন ব্যয় 40 টাকা বিয়োগ হলো, তখন আমার কি হলো 70 থেকে 40 গেলে 30, এটা হচ্ছে আমার নেট মুনাফাটা। এখন ভাই বলছে মোট লাভের হার, নেট লাভের হার। দেখো মোট লাভ কোথায় পেলাম আমরা, একটু খেয়াল করতে হবে। মোট লাভ পেলাম এখানে এসে মোট লাভ পেলাম কত, ধরো কত পার্সেন্ট আছে, 40%। এখানে আমি 40 লিখলাম বা এই পাশে দেখাচ্ছি, এটা মোট লাভ হচ্ছে 40। এবার বলছে নেট লাভ কত, একবারে লাস্টে এসে যেটা পেলাম নেট মুনাফা ধরলাম আমার 25। তাহলে মোট লাভ থেকে কি কি বাদ গেলে আর যোগ হলে আমাদের কি হয়, পরিচালন ব্যয় হয়। তাহলে মোট লাভ থেকে আমরা যদি দেখি
আমার পরিচালন ব্যয়টা মাইনাস হয়, অপরিচালন ব্যয়টা মাইনাস হয়, আর অপরিচালন আয় থাকলে যোগ হয়। তার মানে ব্যয়গুলা প্রত্যক্ষ পরিচালন ব্যয় ছাড়া বাকি ব্যয়গুলা বিয়োগ হয়ে যায় মোট লাভ থেকে। তাহলে এখনো এই যে লাভের হার আর নিট লাভের হার এই যে কমলো, এখানে 40% ছিল, এখানে 25% আসলো, তার মানে কত পার্সেন্ট কমলো? 15% কমলো। এই 15% কি? অবশ্যই পরিচালনা ব্যয়, কারণ এখানে তো আমাদের অন্য কোনো ব্যয় নাই, পরিচালন ব্যয়ের কথা বলছে, তাহলে 15%। তাহলে পরিচালন ব্যয় যদি 15% হয়, তাহলে আমার বিক্রয় যদি 7,80,000 টাকা হয়, পরিচালন ব্যয় কত হবে? জাস্ট এটা বের করে ফেলবা। তাহলে বিক্রয় যদি আমার 7,80,000 হয় ভাইয়া, তুমি 7,80,000, এটার পরিচালন ব্যয় কত পার্সেন্ট? আমি এই 40 থেকে 25 মাইনাস করলে 15% হবে পরিচালন ব্যয়। তাহলে এটার 15% বের করো। তাহলে এটার 15% কত হবে? দেখো, 10% হলে 78,000, 5% কত? 39। তাহলে 78,000 প্লাস 39,000, তাহলে আমি 15% পাবো। তাহলে 0 0 0 8 আর 9 17, 7 থেকে 1, 7 একে 7 3 10, 10 একে 11, 1,17,000 টাকা। এটাই হচ্ছে আমার পরিচালন ব্যয়। আমরা কিভাবে করলাম? আমরা ওই নিট লাভ এবং মোট লাভের পার্থক্যটাকেই পরিচালন ব্যয় ধরলাম, সেটা বিক্রয়ের সাথে পার্সেন্টেজ আকারে গুণ করলে পেয়ে যাবো আমরা এটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যারা আছো লাইভে একটু কমেন্টে জানাও তোমাদের ক্লাস কেমন লাগতেছে, তোমরা বুঝতে পারতেছো কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। ওকে, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, যেটা হিসাব সমীকরণ থেকে এসেছে। দেখো, হিসাব সমীকরণ থেকে যে প্রশ্নটা এসেছে বলছে, যদি কোনো বছরে কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি 70,000 টাকা কমে এবং দায় এত টাকা বাড়ে, মালিকানা সত্ত্বের উপর কি প্রভাব পড়বে? আমরা হিসাব সমীকরণের বিষয়টা তো সবাই জানি, যে হিসাব সমীকরণে আমরা জানি সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এখন আমরা বলেছি সমান চিহ্নের এই পাশে কমলে এই পাশেও কমবে, এই পাশে বাড়লে এই পাশেও বাড়বে। তো সম্পত্তি ধরো 70,000 টাকা কমছে, এটা কিন্তু মাইনাস, একটু খেয়াল করি, সমান। দায় যদি 1,00,000 টাকা বাড়ে, এটা কিন্তু প্লাস 1,00,000 টাকা আমি এখানে বাড়াচ্ছি। আমি এই পাশে প্লাস চিহ্ন না দিলেও চলে, তাও তোমাদের বোঝার জন্য দিলাম। এরপরে কি চিহ্ন আছে? এরপরে আছে কিন্তু আমাদের সূত্রের প্লাস, এটা কিন্তু এমনি প্লাস না, এটা হচ্ছে সূত্রের প্লাস। এখন এখানে মাইনাস 1,70,000 আর এখানে প্লাস 1,00,000, তাহলে আমার দুই পাশে কি সমান হলো? সমান হলো না, কারণ আমার সমান চিহ্নের দুই পাশে তো সমান থাকতে হবে। তার মানে এই পাশে -70,000 মানে ভাই এই পাশেও আমার -70,000 দেখাতে হবে। এখন 1,00,000 তো আমি কি লিখলাম? প্লাসে লিখলাম, তার মানে এখানে অবশ্যই আমি এটাকে প্লাসে না লিখে কি করতে হবে? এই 1,00,000 টাকা থেকে এখানে 1,70,000 মাইনাসে দেখাতে হবে, কারণ 1,70,000 যদি আমি মাইনাসে দেখাই, তার মানে কি হবে? এই 1,00,000 থেকে 1,70,000 মাইনাস হলে -70,000 এখানে থাকবে, আমার এই পাশে -70,000, তার মানে এখানে মালিকানা সত্ত্বতে আমরা 1,70,000 টাকা কি করব? হ্রাস করতে হবে, এই যে গ। এখন এভাবেও যদি তোমার প্রবলেম হয়, আরেকটা অপশন আছে, সেটা কি ভাইয়া? অপশনটা আমি বলছি, দেখো তুমি কি করবা। তোমার এইদিকে যাওয়ার দরকার নাই, তুমি চিন্তা করছো যে ভাই আমি এত কিছু বুঝি না, আমি নর্মাল থিঙ্কিং করব। ভাই ভালো, তুমি নর্মাল থিঙ্কিং এই থাকো, তুমি এটাকে তো প্লাস লিখেছো, এটা ওই ওকে। তো তোমার এখানে দায় তখন বাড়ছে কত? 1,00,000। এখন তোমাকে মালিকানা সত্ত্ব বের করতে বলছে, তাহলে আমরা যদি মালিকানা সত্ত্বকে প্লাসেই রাখি, তাহলে এটাকে এই পাশে নিতে হবে। তাহলে আমরা এই 70,000 টাকা এই পাশে মাইনাস আছে, ওই প্লাসের সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলে এটাও মাইনাসে হয়ে যাবে, প্লাসের সমান চিহ্ন, কারণ সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস ছিল সেজন্য এই পাশে চলে আসছে মাইনাস, আর এই পাশে ওই। এখন দেখো তাহলে কি হয়, 1,70,000 মাইনাস 1,00,000 মাইনাস, তাহলে কত হয়? -1,70,000 সমান ওই, তার মানে কি ওই সমান 1,70,000 টাকা হ্রাস। তো যেভাবেই করো না কেন, হ্যাঁ, যেই লাউ সেই কদু, অর্থাৎ অঙ্ক লাগবে মধু মধু। তাহলে মালিকানা সত্ত্বের উপর প্রভাব কি হবে? মালিকানা সত্ত্বের উপর প্রভাব হচ্ছে 1,70,000 টাকা হ্রাস পাবে। এরপরে হচ্ছে পরে যে প্রশ্নটা আমরা দেখব, সেটা হচ্ছে, দেখো নিচের কোনটি বিপরীত হিসাব নয়? ভাইয়া বিপরীত হিসাব নয় কোনটি? এই জাতীয় প্রশ্ন যদি আমাদের কাছে জানতে চাওয়া হয়, তখন আমরা বিপরীত হিসাবগুলা চিনতে হবে। বিপরীত হিসাবগুলা চিনলেই না তুমি বিপরীত হিসাব নয় কোনটা সেটা জানতে পারবা। দেখো
একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা জানি সম্পদ, ব্যয়, আবার আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই প্রত্যেকটা হিসাবে ডেবিট ক্রেডিট আমরা দেখিয়েছি। আমরা বলেছি এই দুইটা ডেবিট আর এই তিনটা ক্রেডিট। তবে মনে রাখো প্রত্যেকটা হিসাবেরই তার আবার বিপরীত হিসাব আছে। প্রত্যেকটা মানুষের যেমন ভালো দিক আছে, অনেক কিছু খারাপ দিক থাকে না, বিপরীত দিক তার ক্যারেক্টারের, এরকমই হিসাবেরও তার কিছু বিপরীত দিক থাকে যেটা তাকে কমায়। যেমন আয়ের বিপরীত হচ্ছে বিপরীত আয় হিসাব। যেমন বিক্রয় করলে আয় বাড়ে, কিন্তু বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে বা বাট্টা দিলে বিক্রয় বাট্টা আয়কে কমায়, সেজন্য এটা বিপরীত আয়। আবার ব্যয় হচ্ছে কি ক্রয় বাট্টা ব্যয়কে কমায়, সেজন্য এগুলো বিপরীত ব্যয়। সম্পদ কি আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো সম্পদ, এগুলোতে যেটা কমায় সেটাকে আমরা বলি পুঞ্জীভূত অবচয়, বা দেনদাতা থেকে কমা হচ্ছে কুঋণ সঞ্চিতি বা দেনদাতাদের বাট্টা সঞ্চিতি, এগুলো বিপরীত কি বলো? বিপরীত ব্যয় সম্পদ। আবার দায়কে কমায় হচ্ছে পাওনাদার থেকে কমায় পাওনাদার বাট্টা সঞ্চিতি, এটা বিপরীত দায়। মালিকানা সত্ত্বকে কমায় উত্তোলন, তারপরে কি লভ্যাংশ বা আমরা যদি বলি ট্রেজারি স্টক, এই জিনিসগুলা। সো এগুলা মালিকানা সত্ত্বকে কমায়, এগুলো বিপরীত মালিকানা সত্ত্ব। সো এখানে যে প্রশ্নটা আছে যে বিপরীত হিসাব কোনটা নয়, অনুদায়ী দেনা সঞ্চিতি বা পাওনা সঞ্চিতি আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদারকে কমায়, সো এটা বিপরীত সম্পদ হিসাব। বাট্টা সঞ্চিতি আমাদের কি কাকে কমায়? দেনাদারকে কমায়। পঞ্জীভূত অবস্থায় আমাদের কাকে কমায়? আসবাবপত্র বা যন্ত্রপাতি স্থায়ী সম্পদকে কমায়। সো এই তিনটাই বিপরীত সম্পদ। তাহলে আমাদের বাকি বিপরীত সম্পদ বা বিপরীত হিসাব না কোনটা, আমরা পেয়ে গেছি অ্যান্সার ওয়ারেন্ট সঞ্চিতি। সো এটা আমরা বুঝতে পেরেছি এটা কোনো বিপরীত সম্পদের হিসাবের মধ্যেই পড়ে না। এবার পরবর্তী যে প্রশ্নটা, সেটা আমাদের হিসাব বিজ্ঞান নীতিমালার একটা প্রশ্ন। বলছে হিসাব বিজ্ঞানের যে নীতি অনুযায়ী উদ্বৃত্ত পথে দেনাদারকে নিট আদায়যোগ্য মূল্যে দেখানো হয়। ভাই, দেনাদারকে নিট আদায়যোগ্য মূল্য মানে হচ্ছে দেনাদার থেকে যদি আমরা নতুন কুঋণ এবং নতুন কুঋণ সঞ্চিতি বা বাট্টা সঞ্চিতি বাদ দিয়ে একেবারে দেনাদারের শেষে যে মূল্যটা আছে, নিট দেনাদার বা প্রকৃত দেনাদার বের করি, সেটাই হচ্ছে নিট আদায়যোগ্য মূল্য। অ্যাকচুয়ালি আমি দেনাদারের কাছে কত টাকা আদায় করতে পারলাম। এটা কেন ধরা হয়? কারণ রক্ষণশীলতার সীমাবদ্ধতা আমাদেরকে বলে যে আমরা সব সময় ব্যয়কে বেশি দেখাবো, সম্পদকে কম দেখাবো। সেজন্য কুঋণ সঞ্চিতি বা নতুন কুঋণ সঞ্চিতি সম্ভাব্য ব্যয় হলে এটাকে আমরা ব্যয় দেখাই, আর সম্পদ থেকে দেনাদার থেকে বাদ দিই। সো সেজন্য কুঋণ সঞ্চিতি বলো, আবার সমাপনী মজুত পণ্যের মধ্যে যদি দুইটা মূল্য থাকে, তো যে মূল্যটা কম সেটা দেখানো বলো, সবই রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুযায়ী দেখানো হয়, এবং দেনাদারকে নিট আদায়যোগ্য মূল্য দেখানো হয় এই রক্ষণশীলতা সীমাবদ্ধতা। এটার মেইন কথা হচ্ছে ব্যয়কে বেশি দেখানো, সম্পদকে কম দেখানো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের জন্য শুভকামনা থাকলো বোঝার জন্য। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ব্র্যান্ড নাম আমরা বলেছি, এটার ব্যাখ্যা কিন্তু অলরেডি আগে হয়ে গেছে। ব্র্যান্ড নাম কোন ধরনের সম্পদ? আমরা বলেছি এটা অবশ্যই ব্র্যান্ড নাম বা ফ্রাঞ্চাইজ, সুনাম, ট্রেডমার্ক। আমি আবারও বলি ফ্রাঞ্চাইজ, হ্যাঁ তোমরা আবার বলবা যে স্যার বুঝি নাই। সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট বা গ্রন্থস্বত্ব, তারপরে কি আছে? সুনাম, প্যাটেন্ট আছে, প্যাটেন্ট, তারপরে কি আছে? তারপরে হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম আছে, ট্রেডমার্ক মানে ব্যবসায়িক নাম, ব্র্যান্ড নেম আছে। তারপরে এই জাতীয় বিষয়গুলোকে আমরা বলবো হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। সো এটা সঠিক উত্তর হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। ক্ষয়িষ্ণু সম্পদ মানে প্রাকৃতিক সম্পদগুলা, প্রাকৃতিক, যেমন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলা। আর অলিক সম্পদ হচ্ছে ভুয়া সম্পদগুলো, যেমন ওই যে প্রাথমিক খরচ, শেয়ার অবহার, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবলক্ষের কমিশন, এই জিনিসগুলো আর কি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আমাদের 6 নম্বর প্রশ্নটার সঠিক উত্তর কি হতে পারে? অস্পর্শনীয় সম্পদ। এরপরে পরবর্তী যে প্রশ্নগুলো আছে এটা দেখো, একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। বলছে নিম্নলিখিত গুলোর মধ্যে একটি ছাড়া বাকি সবই কোম্পানির শেয়ার হোল্ডারদের ইকুইটির অংশ, মানে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের অংশ। তো শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বকে আমরা কয় ভাগে ভাগ করি ভাইয়া? 2 ভাগে। মাথায় রাখিও, 2 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে
শেয়ার মূলধন, আর এটা হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত। তোমরা নিশ্চয়ই যারা আর্থিক বিবরণী করেছো কোম্পানির তারা জানো সঞ্চিতি ও উদ্বৃত্ত। তো শেয়ার মূলধনের মধ্যে আমরা সাধারণ শেয়ার মূলধন এবং অগ্রাধিকার শেয়ার মূলধনটা পাই, বা সাধারণ শেয়ার মূলধনের মধ্যে আমরা অনুমোদিত মূলধন, ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত, আদায়কৃত মূলধন পাই। আর সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে বাকি যত মালিকানা সত্ত্ব আছে, যেমন কি সাধারণ সঞ্চিতি, লভ্যাংশ সমতাকরণ তহবিল, সিঙ্কিং ফান্ড বা প্রতিপূরক তহবিল, বীমা তহবিল, তারপর হচ্ছে বিনিয়োগ সঞ্চিতি তহবিল, এই জাতীয় যত তহবিল আছে, হ্যাঁ, অবন্টিত মুনাফা বা সংরক্ষিত মুনাফা এগুলা পাই। তাহলে সংরক্ষিত মুনাফা এটা মালিকানা সত্ত্বের অংশ, সাধারণ সঞ্চিতি বা সাধারণ রিজার্ভ মালিকানা সত্ত্ব, মূলধন সঞ্চিতি এটাও মালিকানা সত্ত্বের অংশ। শেয়ারে বিনিয়োগ হচ্ছে এটা সম্পদ, এটা মালিকানা সত্ত্ব না। আমি কোনো একটা কোম্পানির শেয়ার কিনেছি, এটা আমার একটা বিনিয়োগ, স্বল্পমেয়াদী হতে পারে, দীর্ঘমেয়াদী হতে পারে, সো এটা আমার জন্য সম্পদ। তাহলে নিচের কোনটি মালিকানা সত্ত্বের অংশ নয়? অবশ্যই শেয়ারে বিনিয়োগটা হবে, কারণ এটা আমার জন্য প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ, যেখান থেকে আমি ভবিষ্যৎ সুবিধা পাবো। সো সঠিক উত্তর হচ্ছে শেয়ারে বিনিয়োগ, এটা কোনো মালিকানা সত্ত্বের অংশ নয়। আইসিএবি আমরা জানি, আইসিএবির পণ্যরূপটা হচ্ছে এটা বাংলাদেশের যারা পেশাদারি হিসাবে আছে সংস্থা, এটা আইসিএবি হচ্ছে কি কোনটা হবে? আইসি ইনস্টিটিউট অফ এই যে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, ওকে, আইসিএবি। আর আইসিএমএবি মানে হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। তো এটা সঠিক উত্তর হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ কি বাংলাদেশ। সো এটা আমরা এমনিতে পারবো, এটা জাস্ট পণ্যরূপটা একটু দেখে নিব, এটা বোঝানোর কিছু নাই এখানে। এরপরের যে প্রশ্ন হচ্ছে, এই আমাদের যে প্রশ্ন ছিল সেটার ব্যাখ্যা কি ছিল? আমাদের সেই প্রশ্নটা ছিল হচ্ছে, সরি, হ্যাঁ পেয়েছি, ওকে। আমাদের প্রশ্নটা ছিল কি বলছে, নিচের কোনটি সর্বোত্তমভাবে উৎপাদন খরচ বর্ণনা করে? উৎপাদন খরচ, উৎপাদন খরচ মানে আমরা বলেছি একটা পণ্য উৎপাদনের জন্য যে খরচগুলো হয় উৎপাদনের সাথে সরাসরি জড়িত সেগুলোকে আমরা প্রত্যক্ষ খরচ বলি, যেগুলো ইনডাইরেক্টলি জড়িত সেগুলোকে আমরা পরোক্ষ খরচ বলি। তো প্রত্যক্ষ উপকরণ, প্রত্যক্ষ শ্রম, এটা একটা অপশন আছে, প্রত্যক্ষ শ্রম এবং কারখানা পরিব্যয়, এটাকে আমরা বলি রূপান্তর ব্যয় বলি। যাই হোক, প্রত্যক্ষ উপকরণ মানে উপকরণ বলতে আমরা কাঁচামালকে বুঝবো। ধরো প্রত্যক্ষ পরিব্যয়, প্রশাসনিক পরিব্যয় এটা আসবে না। প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম এবং কারখানা পরিব্যয়। দেখো, উৎপাদনের সাথে যদি জড়িত হয় তাহলে আমাদের প্রত্যক্ষ শ্রম লাগবে, কারখানা পরিব্যয়ও লাগবে, ঠিক আছে। প্রত্যক্ষ শ্রম, উপকরণ, প্রত্যক্ষ শ্রমও লাগবে। কিন্তু পরের যে লাস্টের যে অপশনটা, এখানে কিন্তু সব চলে আসে। আমার প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম এবং কারখানা পরিব্যয়, অর্থাৎ কারখানার উৎপাদনের সাথে জড়িত সব জিনিস চলে আসে, বিধায় আমরা অপশন হিসাবে, বেস্ট অপশন হিসাবে এটাকেই নিব। ওকে, বুঝতে পেরেছি কিনা? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম এবং কারখানা পরিব্যয়। এরপরে যে প্রশ্নটা আছে সেটা আমরা খুব সংক্ষেপে দেখব। সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে, দেখো বলছে প্রারম্ভিক মজুদ এত, সমাপনী মজুদ এত, বিক্রিত পণ্যের ব্যয় এত হলে, এত টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত। তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় করার জন্য আমরা দুইটা সূত্র জানি। একটা হচ্ছে মনে রাখবা, নিট ক্রয় বা ক্রয় বলতে পারি, ক্রয়, আর এটার সাথে প্রারম্ভিক মজুদের একটা যোগ থাকবে। আবার মনে রাখবা সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়, যারা আমি করানোর সময় আমি বারবার শিখাই, এটার সাথে আমাদের সমাপনী মজুদের সম্পর্ক থাকে। দুই পাশ থেকে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাই। মনে করো ক্রয় হচ্ছে ধরো 80, প্রারম্ভিক মজুদ 40, তাহলে এখানে কত? 120। এখানে বিক্রিত পণ্যের ব্যয় ধরো 90, কথার কথা, সমাপনী মজুদ 30, এখানেও 120। এটার নামই হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই 120 টাকার নামই হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তার মানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমি কিভাবে পাবো? নিট ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুদ বা প্রত্যক্ষ খরচগুলো যোগ করলেও পাবো, আর সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় বা সমন্বিত ক্রয় যোগ করলেও পাবো। এখন প্রশ্ন অপশন অনুসারে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে হবে। আমার এখানে কি আছে? আমার এখানে দেখো প্রারম্ভিক মজুদ আছে, সমাপনী আছে, বিক্রিত পণ্যের ব্যয় আছে। প্রারম্ভিক মজুদ আছে, হ্যাঁ, সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয়, মানে এই পাশের দুইটা আছে। যেহেতু এই পাশের দুইটা আছে, তাহলে আমি এই পাশটা নিয়ে কাজ করব, তাহলে আমি পাবো খুব সহজে। অন্যভাবেও বের করা যাবে, তবে সেটা জটিল হবে। তাহলে আমার প্রারম্ভিক মজুদ কত? 20,000। প্রথমটা প্রথমে ধরবা, মাঝেরটা মাঝে, শেষেরটা শেষে। সমাপনী মজুদ 30,
তাহলে সমাপনী মজুদ হচ্ছে ধরো 30,000। আর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? 70,000 টাকা। সরি, বিক্রিত পণ্যের ব্যয় কত? 70,000 টাকা। সরি, এখানে তো বিক্রিত পণ্যের ব্যয় উপরে যাবে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে মূলত 70 আর সমাপনী মজুদ হচ্ছে 30। সো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? 1 লাখ। এই 10 নাম্বার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি কিনা আমরা একটু মতামত জানাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই 1 লাখ টাকা হবে। আমরা যদি অপশনে চলে যাই, অ্যান্সারে দেখি